হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিক্ষানীট.com থেকে আমরা তোমাদের জন্য একদমই ফ্রিতে ভার্সিটি অ্যাডমিশন এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, মোদ্দা কথা তোমার অ্যাডমিশন জার্নিটাকে আরও সহজ করার জন্য আমরা একটা সিরিজ লঞ্চ করছি আজকে থেকে। আমাদের এই সিরিজে আমরা চেষ্টা করব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলার মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যান্ড শর্ট সিলেবাস, ফুল সিলেবাস মিলিয়ে যতগুলো কনসেপ্ট তোমার ক্লিয়ার করা দরকার, মোটামুটি সবগুলোর উপরই ছোটোখাটো কিছু লেকচার দেওয়ার ট্রাই করব। অ্যান্ড আগেই বলে নিচ্ছি, যেহেতু এটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস, ফলে এখানে কিন্তু আমরা কোনো কিছু খুব ডিটেইলে পড়াবো না, বা কোনো ডেরাইভেশন কিংবা কোনো ম্যাথের আমরা একদম মনে করো যে পাই টু পাই ব্যাখ্যা এই ধরনের কোনো কিছু তোমাদেরকে দিব না। তোমাদের কাজ হবে এই অধ্যায় রিলেটেড যত ধরনের সূত্র কিংবা যেই ধরনের কনসেপ্ট তোমার প্রয়োজন হয়, একই সাথে যে বেসিকগুলো দরকার হয়, এই সবগুলো একটু ক্লিয়ার করে তারপরে ক্লাসটা করা। ভেক্টর চ্যাপ্টার নিয়ে কথা বলার সময় আমাকে যেই জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি। এই জিনিসটা আসলে কি? ভেক্টর রাশি হচ্ছে এমন একটি রাশি যার একই সাথে মান এবং দিক উভয়ই আমাদের উল্লেখ করতে হয়, তাই না? ভেক্টর রাশি হচ্ছে এমন একটা রাশি যার একই সাথে আমাদেরকে মানটাও উল্লেখ করতে হয় এবং দিকটাও কিন্তু উল্লেখ করতে হয়। যদি কোনো রাশির তুমি শুধু মানটা উল্লেখ করো তাহলে কিন্তু সেটাকে আমরা ভেক্টর রাশি বলতে পারবো না, তাই না? যদি শুধু মানটাকে উল্লেখ করো সেটা কিন্তু মোটেও ভেক্টর রাশি হবে না। তোমাকে একই সাথে মান এবং দিক এটা উল্লেখ করতে হবে। একই সাথে ভেক্টর রাশি যদি পরিবর্তন করতে হয়, হতে পারে সেটা বৃদ্ধি, তাহলে মানও পরিবর্তন করতে হবে এবং একই সাথে দিকও পরিবর্তন করতে হবে। অর্থাৎ তুমি যদি কোনো একটা ভেক্টর রাশিকে চেঞ্জ করতে চাও, তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি ওইটার মান চেঞ্জ করতে পারো, তাহলে ভেক্টর রাশিটা চেঞ্জ হয়ে যাবে। আবার তুমি চাইলে ওইটার দিক পরিবর্তন করে দিতে পারো, এভাবেও কিন্তু ভেক্টর রাশিটা চেঞ্জ করা যায়। অথবা চাইলে তুমি দুইটাই পরিবর্তন করতে পারো, এটা তোমার ইচ্ছা। ভেক্টর রাশিকে আমরা সাধারণত একটা অ্যারো সাইন দিয়ে দেখাই, যার মাথায় আমরা যে তীর সাইনটা দিই, এইটা হচ্ছে আমার ভেক্টর রাশির দিকটাকে বোঝায়। আর এইটার যে লেন্থ, এইটা হচ্ছে আমার ভেক্টর রাশির মানকে নির্দেশ করে। ওকে, এর লেন্থটা হচ্ছে মানকে নির্দেশ করে এবং এর যে ডিরেকশনটা, এইটা হচ্ছে আমার ভেক্টর রাশিটা ঠিক কোন দিকে কাজ করতেছে ওইটা নির্দেশ করে। ধরো এই যে ভেক্টর রাশিটা দেখালাম, এটার মান ধরো 5, সাপোজ 5, এবং এইটা এই যে সোজা আমার সোজা ডান দিকে কাজ করতেছে। এখন যদি আমি ঠিক আরেকটা ভেক্টর রাশি চাই, আমি চাইলে এইটাকে একটু বৃদ্ধি করে হয়তোবা 8 করে দিলাম, তাহলে 8 করে দিলাম, দিক কিন্তু সেম রাখছি, ফলে ভেক্টর রাশিটা কিন্তু ঠিকই চেঞ্জ হয়েছে। আবার যদি আমি ধরো এই দিকে 5 করে দিলাম, তাহলে কিন্তু আমার মানটা আমি ঠিক রেখে দিকটা চেঞ্জ করছি, এইখানেও কিন্তু আমার কি হলো, ভেক্টর রাশিটা চেঞ্জ হয়েছে। আবার আমি চাইলে একই সাথে মান এবং দিক পরিবর্তন করে এই দিকেই দিয়ে দিলাম 8, এটাও কিন্তু আমার ভেক্টর রাশিটা চেঞ্জ হয়েছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? যদি আমি শুধু মান নিয়ে কাজ করি, অথবা দিক নিয়ে কাজ করি, অথবা করলে আমাকে উভয় নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এখন এই যে ভেক্টর রাশি, এটা তো একটা ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি, তাই না? একটা ইন্ডিভিজুয়াল রাশি যেটা একটা জিনিসকে বোঝায়, সেইটার মান এবং কোন দিকে সেইটা কাজ করতেছে, এটা নিয়ে আমরা কথা বলি। এইবার যদি দুইটা ভেক্টর রাশি আমাকে একসাথে নিয়ে কাজ করতে হয়, যেটাকে আমরা মোটামুটি উপাংশ হিসাবে জানি, তাই না? যে দুইটা ভেক্টর রাশি, এই দুইটা ভেক্টর রাশি আমি আলাদা আলাদা ভাবে প্রয়োগ করব এবং দুইটা ভেক্টর রাশি একসাথে কম্বাইন করে কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা যে আলোচনাগুলো নিয়ে আসি, এগুলা আমাদের লব্ধি, তারপরে ভেক্টরের উপাংশ, লম্বাংশ, এই কনসেপ্টগুলো চলে আসে। তো আমরা ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে একটা খুবই ফেমাস সূত্রের সাথে পরিচিত, সেটা সামান্তরিক সূত্র, তাই তো? আমার দুইটা ভেক্টর রাশির যোগফল, যেটা আমরা আর দিয়ে বুঝাবো, শুধু মানটা বের করছি, √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, তাই তো? এইটা আমরা মোটামুটি একটা সূত্র জানছিলাম, তাই না? এই সূত্রটা সম্পর্কে আমরা কিন্তু মোটামুটি সবাই পরিচিত। এইখানে আর ছিল আমার লব্ধি ভেক্টরটা, এবং পি আর কিউ ছিল যেই দুইটা ভেক্টর যোগ করে আমরা এসেছি সেইটা। আর এই যে আলফা ছিল, আলফা এদের মধ্যবর্তী কোণ ছিল, তাই না? মধ্যবর্তী কোণ। এখন আমাদের এই মধ্যবর্তী কোণের কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হবে,
ঠিক আছে, চলো আমরা দুইটা ভেক্টর নিয়ে কথা বলি। এই যে এখানে লিখলাম পি কিউ, আমি পি কিউ ভেক্টর ড্র করি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। ওকে, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এইবার কথা হচ্ছে দেখো, এই যে ভেক্টরটা, এদের মধ্যবর্তী কোণ আমি তোমাকে বলে দিলাম আলফা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। ওকে, অ্যান্ড এটা নিয়ে তোমার আসলে কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে। কিন্তু যদি ধরো এইটা একটা ভেক্টর আছে আর আরেকটা ভেক্টর এরকম আছে নিচের দিকে, এবং তোমাকে আমি বললাম এখানে হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, এইবার তোমার একটু কনফিউজড হওয়ার কথা যে এখনো কি আমার মধ্যবর্তী কোণটা 30 ডিগ্রি আছে কিনা। এই ব্যাপারটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব যে কিভাবে আসলে আমরা বুঝবো মধ্যবর্তী কোণ কোনটা। ঠিক আছে, মনে করো এইটা হচ্ছে একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি যার আমি হচ্ছে মানটা দিয়েছি তার লেন্থ এবং দিকটা দিয়েছি অ্যারো দিয়ে। এই ভেক্টর রাশিটার এই যে পেছন পাশ যেটা, এইটাকে বলা হয় হচ্ছে তার পা, আর এই যে মাথাটা, এইটাকে হচ্ছে আমরা বলবো মাথা। ঠিক আছে, এইটাকে বলবো আমরা মাথা। একটা হচ্ছে ভেক্টর রাশির পা আর একটা হচ্ছে মাথা। এইবার যদি দুইটা ভেক্টর রাশি এমন অবস্থানে থাকে যে তাদের পা পা এক বিন্দুতে আছে, দুইটা ভেক্টর রাশির পা পা একই বিন্দুতে আছে, এইটা কিন্তু মাথা, এটা মাথা, বাট পা দুইটা কিন্তু একই বিন্দুতে আছে, তখন তাদের মধ্যবর্তী কোণ হবে আলফা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। এইটা ঠিক আছে, কিন্তু এই যে চিত্রটা আঁকছিলাম আমি আগের বার, এই চিত্রে খেয়াল করো, এই ভেক্টর রাশির পা কিন্তু এইখানে, তাই না? এটার পা হচ্ছে উপরে চলে গেছে আর এইটার পা হচ্ছে এখানে, অর্থাৎ পা পা মেলেনি। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কিন্তু খুব সুন্দরভাবে ভেক্টরটাকে নিয়ে তার মান এবং দিক একই রেখে তার অবস্থানটা পরিবর্তন করতে পারি সমান্তরালে। বুঝছো? মানে ধরো এখানে একটা ভেক্টর আছে, আমি চাইলে এই ভেক্টরটার মান এবং দিক একই রেখে এর সমান্তরালে আমি হচ্ছে আরেকটা ভেক্টর ড্র করতে পারি সমান্তরাল। এই যে এটা হচ্ছে সমান্তরাল, দূরত্বটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে সমান্তরালে। বুঝতে পারছো? এইখানেও কিন্তু আমি সেম কাজটা করব। আমি যেটা করব, এই ভেক্টরটাকে একটু সামনে এগিয়ে দেব। এইটাকে যদি সামনে এগিয়ে দিই, যদিও দেখতে একটু ছোট হয়েছে, ধরো আর একটু বড় করে দিই, মানে সমান করার জন্য, যেহেতু মানটা সেম রেখেছি দিকটাও কিন্তু সেম আছে, একই ডিরেকশনে জাস্ট একটু বাড়িয়ে দিয়েছি। এখন দেখো এইটার কিন্তু এই যে পা পা মিলিত হয়ে আছে, তখন এইটা হচ্ছে আমার আলফা প্রাইম, যেটা হবে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, হুইচ ইজ 150 ডিগ্রি। এইটা হচ্ছে আমার ভেক্টর রাশি দুইটার মধ্যবর্তী কোণ। বুঝতে পারছো ব্যাপারটা? এইবার যদি ধরো মাথা মাথা এক জায়গায় থাকতো, পা পা তো এক জায়গা করছি, এখন যদি মাথা মাথা এক জায়গায় থাকতো, কেমন ব্যাপারটা? যেমন ধরো এই হচ্ছে একটা ভেক্টর রাশি আর এই হচ্ছে একটা ভেক্টর রাশি, অ্যান্ড আমি তোমাকে বললাম এদের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে ধরো 130 ডিগ্রি। এখন তোমাকে আমি জিজ্ঞেস করতেছি যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত? পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত? এই ক্ষেত্রে তুমি নিশ্চয়ই দেখবা যে আমার যেহেতু বলেছিলাম পা পা এক রাখতে, তুমি যেটা করতে পারো, তুমি এই যে ভেক্টরটা যেটা হচ্ছে কিউ ভেক্টর, এটাকে একটু নিচে নামায় দাও, এটাকে একটু নিচে নামায় দাও। যখন এই ভেক্টরটাকে তুমি নিচে নামাচ্ছ, তখন কিন্তু এই উপরের ভেক্টরটা আর এক্সিস্ট করবে না, তখন কিন্তু এই উপরের ভেক্টরটা আর এখানে থাকবে না, তখন কিন্তু ভেক্টরটা নিচে চলে গেছে, তাই না? তখন ভেক্টরটা নিচে চলে গেছে। একইভাবে দেখো এখনো কিন্তু আমার পা পা মেলেনি, তখন তুমি যেটা করছো, তুমি এই যে ভেক্টরটা এইটাকে একটু সামনে বাড়িয়ে দিলা, এই যে এইবার হচ্ছে পা পা মিললো, এখানে থাকলো। আগের ভেক্টরটা আমি একটু ড্র করে রাখি, এখানে ড্যাশ দিয়ে দিয়ে ড্র করে রাখি, এটা কাজ আছে। ওকে, এগুলো ড্র করে রাখছি। এইবার দেখো মধ্যবর্তী কোণ কিন্তু এখনো আলফা ইজ ইকুয়ালস টু 130 ডিগ্রি আছে। কেন? কারণ দেখো এই যে এটার কিন্তু বিপরীত কোণ, তাই না? যদি মাথা মাথা বা পা পা মিলিত হয় তাহলে যেই কোণটা পাবো, আর হচ্ছে যদি মাথা পা মানে অপোজিট দুইটা যদি মিলিত হয় তাহলে যেই কোণটা পাবো, এই দুইটার যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে। এটা একটা ছোট্ট কনসেপ্ট তোমরা ধরে রাখতে পারো। তাহলে আমি বলতে পারি যে শুধু পা পা না, আমার যদি মাথা মাথাও মিলিত হয় তাহলেও তাদের মধ্যবর্তী কোণ গ্রহণযোগ্য হবে, তাই না? গ্রহণযোগ্য হবে। বুঝতে পারছি?
গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এখন এই যে দুইটা ভেক্টর রাশি নিয়ে আমরা কাজ করতেছি, এই দুইটা ভেক্টর রাশির লব্ধিটা তাহলে কি হবে? আমি যদি বলি একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ এবং মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, পি কিউ, এদের যেই লব্ধিটা ঠিক কোন দিক দিয়ে কাজ করবে? এদের মাঝখান দিয়ে কাজ করবে, তাই না? আর এদের মাঝখান দিয়ে কাজ করবে এবং আর ভেক্টরের মানটা হবে হচ্ছে, আমি আগে আরেকবার লিখেছি আরেকবার লিখছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, তাই তো? পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এইটা কিন্তু শুধু ভেক্টরটার মান, কিন্তু আমার একই সাথে ভেক্টরটার কিন্তু দিকও এখানে দেখাই দিতে হবে, তাই না? সো আমি যে কোনো একটা ভেক্টরের সাথে থেটা কনসিডার করব। তুমি চাইলে উপরের সাথে কনসিডার করতে পারো, এটা তোমার ইচ্ছা, টোটালি তোমার স্বাধীনতা এখানে। যদি আমি নিচেরটার সাথে কনসিডার করি, এন্ড আমি লিখবো হচ্ছে tan থেটা ইজ ইকুয়ালস টু, যার সাথে অ্যাঙ্গেল রাখবো তাকে সিঙ্গেল রাখবো, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, কিউ প্লাস, আর এখানে হচ্ছে কিউ কিউ। ওকে, এখন উপরে হচ্ছে আমি লিখবো সাইন আলফা আর নিচে হচ্ছে কজ আলফা। ঠিক আছে, দেখো আমি কিন্তু এই পাশে থেটা ইনপুট দিয়েছিলাম, বাট এই পাশে কিন্তু আলফা ইনপুট দিয়েছি। তো এই জিনিসটা তুমি দুইভাবে মনে রাখতে পারো, একটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, এটা একটা সুন্দর ওয়ে হইতে পারে যে যার সাথে তুমি কোনটা কনসিডার করবা। যেমন আমি এখানে পি এর সাথে করেছি, ফলে হচ্ছে আমি লিখেছি tan থিটা ইজ ইকুয়ালস টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তুমি যদি এই জায়গায় অ্যাঙ্গেলটা কিউ এর সাথে কনসিডার করতা, তাহলে তুমি লিখতা পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। বুঝতে পারছো ব্যাপারটা? এটাই। এখন আমি আরেকটা জিনিস যদি এখানে মনে রাখতে চাই, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু ট্যান ফাংশন ইউজ করা হয়েছে, তাই না? অ্যান্ড আমি জানি ট্যান ফাংশন হচ্ছে সাইন ফাংশন বাই কস ফাংশন, তাই না? সাইন ফাংশন বাই কস ফাংশন। অ্যান্ড দেখো এখানেও কিন্তু তাই হয়েছে, উপরে সাইন নিচে কজ। বুঝতে পারছো? উপরে সাইন নিচে কজ। এভাবে তুমি হচ্ছে মনে রাখতে পারো মোটামুটি এই সূত্র দুইটা। ঠিক আছে, এখন দেখি আমাদের নেক্সট ম্যাথটা কি। ও আচ্ছা, একটা ম্যাথ দেওয়া আছে, আমরা ম্যাথটা একটু নোটিস করি। দেখো এইটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, আমি কনসিডার করছি এটাকে অ্যাজ এ। ঠিক আছে, এখন আমি ইনিশিয়াল পয়েন্ট থেকে 25 কিলোমিটার উপরে উঠে এই বিন্দুতে পৌঁছালাম, যেটা হচ্ছে আমার বি, এবং বি থেকে আমি হচ্ছে আরেকটু দূরে সি বিন্দুতে পৌঁছালাম 50 কিলোমিটার পার হয়ে। এখন আমাকে বের করতে হবে যে এই যে আমার টোটাল ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত। ঠিক আছে, এইটা বের করতে হবে। আমরা এই জিনিসটা দুইটা অ্যাপ্রোচে করব, একটা না দুইটা অ্যাপ্রোচে করব। ঠিক আছে, দেখো প্রথম মেথডে আমরা যেটা করব, আমরা যে সূত্রটা জানলাম আর এর, আমি তো দেখেই বুঝতে পারতেছি এইটা হচ্ছে আমার আর, সামান্তরিকটাও ড্র করা আছে। সো এইটা হচ্ছে আর, এন্ড আমি জানি আর ভেক্টরের মান কি, রুট ওভার কত হবে 50 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 25 ইন্টু, এইবার কজের বেলায় কাজটা হবে অ্যাঙ্গেল নিয়ে, তাই তো? চলো আমরা একটু অ্যাঙ্গেলটা দেখে নিই। তুমি যেটা করবা, এই যে ভেক্টরটা এইটাকে নিচে ড্র করবা, মানে এই যে আমি একটু নিচে শিফট করেছি অ্যান্ড দেখো এই যে এইটা হচ্ছে আমার কিন্তু স্টিল 60 ডিগ্রি আছে, তাই না? নিচে যদি আমি শিফট করি তাহলে কজ 60 ডিগ্রি। ঠিক আছে, এইটা। অ্যান্ড এখান থেকে তুমি একটা হচ্ছে মান পাবা, যেই মানটা কি আমার আর এর মান, এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টর আর এর মান। কিন্তু একই সাথে আমার কিন্তু লব্ধির দিকটাও বলে দিতে হবে, তাই না? লব্ধির দিকটাও বলে দিতে হবে। কেন আমি ধরে নিই লব্ধির দিকটা হচ্ছে, আমি যদি এইটাকে উত্তর দিক বিবেচনা করি, তাহলে লব্ধির দিকটা হচ্ছে আমি থেটা নিব উত্তরের সাথে বা 25 কিলোমিটার সরণের সাথে। তাহলে আমি এখানে বলতে পারি থেটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ, কার সাথে ধরেছি 25 এর সাথে, তাহলে 25 প্লাস 50 cos 60 আর উপরে হবে হচ্ছে 50 sin 60। ঠিক আছে, 50 cos 60 বাই 50, 25 প্লাস 50 cos 60, এইটা হচ্ছে আমার থেটার মান। কোন থেটা? এই যে আমার 25 ডিগ্রির সাথে যে কোণটা ছিল এই থেটাটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার একটা মেথড ছিল। এইবার আমি কিন্তু মানগুলো দিচ্ছি না, এগুলো তোমরা হচ্ছে একটু বের করে নিও ক্যালকুলেটর দিয়ে, ওকে? আমরা সময় নষ্ট না করি। এরপরে হচ্ছে আমরা যদি মেথড 2 তে যাই, এই জিনিসটা তুমি হচ্ছে ক্লাস 9-10 করছিলা, তাই না? ক্লাস 9-10 তুমি হচ্ছে এই জিনিসটা অনেক ইউজ করছো। আমি এটাকে দিলাম মেথড 1 একটু আলাদা করার জন্য। মেথড 1
এইটা হচ্ছে আমার মেথড 2। মেথড 2 এটা কি হবে দেখি চলো তো আমরা। দেখো মেথড 2তে আমরা যেটা করব, আমরা এই এ বি সি এইটাকে একটা ত্রিভুজ কনসিডার করব, এবিসি ত্রিভুজ। অ্যান্ড আমাকে দেখো এই ত্রিভুজে দুইটা বাহু দেওয়া আছে এবং এদের মধ্যবর্তী কোণটা দেওয়া আছে। তুমি একটু খেয়াল করো, এই যে মধ্যবর্তী কোণ কিন্তু এটা তোমাকে গিভেন 120 ডিগ্রি, তাই না? মধ্যবর্তী কোণটা দেওয়া আছে। যদি কোনো ত্রিভুজে দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তুমি কিন্তু মোটামুটি একটা ভালো সূত্র জানতা, সেইটা হচ্ছে মধ্যবর্তী কোণ cos 120 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কি ছিল, এদের যে সন্নিহিত বাহু দুইটা তাদের যোগফল। সন্নিহিত বাহু কত কত, 25 স্কয়ার প্লাস 50 স্কয়ার মাইনাস আর স্কয়ার। আর স্কয়ার ইজ ডিভাইডেড বাই 2 ইন্টু 50 ইন্টু 25। অ্যান্ড আসলে তুমি একটু খেয়াল করে দেখো, এই জিনিসটা কিন্তু সামান্তরিক সূত্রই, তাই না? কিভাবে, এই দেখো 25 স্কয়ার প্লাস 50 স্কয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 50 ইন্টু 25 ইন্টু কজ 120 ডিগ্রি। দেখো তুমি কিন্তু আসলে মোটামুটি সামান্তরিক সূত্রের কাছেই চলে আসছো, তাই তো? অ্যান্ড তাহলে আমি কিন্তু এটা বলতে পারি, তুমি আসলে ছোটকাল থেকেই সামান্তরিক সূত্রটা কিন্তু প্র্যাকটিস করে আসতেছো, 9-10 থেকেই, কিন্তু তুমি আসলে জানতা না এটা সামান্তরিক সূত্র। আচ্ছা, এখন একটা ছোট্ট কথা হচ্ছে যে ভাইয়া এইখানে তো 60 ডিগ্রি ছিল, এইখানে তো 120 ডিগ্রি হয়ে গেছে, কিভাবে কি, মানে এটা তো পসিবল না, তাই না? ওখানে 60 ডিগ্রি ছিল, এইখানে 120 ডিগ্রি হয়ে গেল, এটা তো ঝামেলা হয়ে যাবে একটা, রাইট? সো এই জিনিসটা একটু খেয়াল করো যে আর স্কোয়ার এইটা কিন্তু হচ্ছে নেগেটিভ আকারে আছে, তাই না? আর স্কোয়ার কিন্তু নেগেটিভ আকারে আছে। তুমি যেটা লিখেছো এটা একদম পারফেক্ট আছে, অ্যান্ড তুমি যদি ক্যালকুলেশন করো তুমি দেখবা তোমার অ্যান্সারটাও ঠিকঠাক আসতেছে। ওকে, তোমার অ্যান্সারটাও ঠিকঠাক আসতেছে। তারপরেও যদি তুমি একটু করে দেখতে চাও, দেখো আমি তোমাকে একটু বুঝাই দিই। সেটা হচ্ছে ভাইয়া cos 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু নেগেটিভ cos 120 ডিগ্রি। ওকে, cos 60 এর মান হচ্ছে হাফ, আর cos 120 এর মান কত, নেগেটিভ হাফ। এই নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যায়, এই কারণে দেখো এইটা কিন্তু নেগেটিভ ফরমেশনে আছে, তাই না? এটা কিন্তু একটা নেগেটিভ ফরমেশনে আছে। অ্যান্ড দেখো এই যে আর স্কোয়ারও কিন্তু এটা নেগেটিভ ফরমেশনে আছে। অর্থাৎ তুমি যদি লিখো আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এই পাশটা আর কেউ পাশে নাও, তাহলে 25 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 25 ইন্টু 50 কজ 120 ডিগ্রি। এবার এই যে তুমি কজ 120কে যদি মাইনাস কজ 60 লিখো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, অ্যান্ড ইউ উইল গেট দ্য প্রিভিয়াস ওয়ান। বুঝতে পারছো? আর থেটাটা এইভাবেই বের করব, অথবা চাইলে তুমি থেটাটা কিন্তু ওই যে এই কস ফর্মুলা দিয়েই করতে পারো। তখন তোমার হচ্ছে মধ্যবর্তী কোণ থেটা ধরবা, একটা বাহু আর যার মানটা তুমি বের করছো, এবং আরেকটা বাহু হচ্ছে তোমার ইচ্ছা, সেটা তুমি হচ্ছে 25ও ধরতে পারো, 50ও ধরতে পারো, অ্যান্ড দেন ক্যালকুলেশন করে এখান থেকে কস থেটার মানটা বের করবা। বুঝতে পারছো? এই সূত্র কিন্তু মানে যে আমাদের মেথড 2টা ছিল, এটা কিন্তু তোমরা 9-10 থেকে করে আসতেছো, বাট তোমরা আসলে জানতা না এটা সামান্তরিক সূত্র হিসেবে তোমাদেরকে বড় হয়ে একটু পড়ানো হবে। ক্লিয়ার পুরো ম্যাথটা? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নেক্সটে যাই। নেক্সটে আমাকে আরেকটা ম্যাথ দেওয়া আছে। কি বলতেছে যে একটা গোলাকার পথ আছে, এন্ড এই গোলাকার পথে তোমার হচ্ছে একটা গোলাকার বল ধরতে পারো, যে এই বলটা হচ্ছে ঘুরতেছে। এই যে এই বলটা কিভাবে ঘুরতেছে, সমদ্রুতিতে। সমদ্রুতিতে সমদ্রুতিতে কিভাবে বুঝলাম সমদ্রুতিতে, এই দেখো এখানটাতে, এখানে কিন্তু ভিবি ভিএ ভিসি তিনটার মানটা যদি আমার মডুলাস দিয়ে বুঝে তখন তো মান বোঝায়, এন্ড মানটা 5 মিটার পার সেকেন্ড বলা আছে। ঠিক আছে, এখন আমার বলতেছে যে এ থেকে বিতে যেতে, আচ্ছা এখানে এ বি সি মেনশন করা নেই, এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, এ বি সি মেনশন করে দিলাম। এবার বলতেছে যে এ থেকে বিতে যেতে এবং এ থেকে সিতে যেতে বেগের পরিবর্তন নির্ণয় করো। বুঝতে পারছো? তো এ থেকে যদি বিতে যেতে হয় আমার পরিবর্তন, পরিবর্তন জিনিসটা মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল না? তাহলে আমাকে যেটা করতে হবে ভিবি মাইনাস ভিএ, এন্ড যেহেতু এগুলো ভেক্টর কোয়ান্টিটি আমি ভেক্টর আকারে লিখবো ভিবি মাইনাস ভিএ। এটা হচ্ছে আমার কি, এ থেকে বিতে যেতে বেগের পরিবর্তন, এবং একই সাথে এ থেকে সিতে যেতে বেগের পরিবর্তন হবে হচ্ছে ভিসি মাইনাস ভিএ, ভিসি মাইনাস ভিএ। আমরা হচ্ছে এই দুইটা ভ্যালু বের করব। ঠিক আছে, দেখো আমরা যদি ভিবি মাইনাস ভিএ করি, এটাকে কিন্তু আমি লিখতে পারি ভিবি প্লাস নেগেটিভ ভিএ, তাই না?
ভিবি প্লাস নেগেটিভ ভিএ। সো এখন আমরা যদি একটু চিত্রে মুভ করি, দেখো তো ভাইয়া ভিএটা কি এই দিকটায় আছে না, ভিএটা এদিকে আছে না, তাহলে নেগেটিভ ভিএ কোন দিকে হবে, উল্টা দিকে হবে না, নেগেটিভ ভিএ কিন্তু উল্টা দিকে হবে। এবার যদি এই ভেক্টরটাকে আমি একটু মুভ করে এইখানটায় নিয়ে আসি আমার ম্যাথ করার সুবিধার জন্য, তাহলে এইটা হচ্ছে আমার মোটামুটি ভিএ, নেগেটিভ ভিএ। এবার নেগেটিভ ভিএ পেয়েছি, ভিবি পেয়েছি, এইটা হচ্ছে আমার এদের রেজাল্টেন্ট যেটা মাঝখান দিয়ে যাবে, অ্যান্ড আমাকে যেটা যেটা বের করতে হবে সেটা হচ্ছে রেজাল্টেন্টের মান কত এবং দিক কোনটা। ওকে, তাহলে দেখো তো আমি কিন্তু এটা লিখতেই পারি যে রুট ওভার কি হবে, ভিবি এর মান 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মান কিন্তু সেম, প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু কজ, এবার এদের মধ্যবর্তী কোণ দেখো, এই যে মধ্যবর্তী কোণ কিন্তু কত, 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি। আমি শুধু মানটা বের করলাম, বুঝছো, অ্যান্ড এটার মান আসে হচ্ছে 5√2 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু পরিবর্তনের মানটা, তাই না? আচ্ছা, পরিবর্তনের মান যদি বের করতে হয় আমার কিন্তু শুরুতে একটা মডুলাস সাইন দেওয়া উচিত। ওকে, এবার যদি পরিবর্তনের দিকটা বের করতে চাই তাহলে খেয়াল করো, আমার ইনিশিয়ালি ভিএ ছিল কিন্তু এই দিকটাতে, তাই না, আর ভিবি ছিল তার সাথে 90 ডিগ্রি কোণে, অ্যান্ড এটার পরিবর্তন হয়েছে আরো 90 ডিগ্রি কোণে। তার মানে বলতে পারি এই যে পরিবর্তনটা সেটা মোটামুটি তোমার হচ্ছে কত, 90 ডিগ্রি, আর এইখানটাতে এইটার মান হবে হচ্ছে 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি কেন, কারণ ভি আর ভিবি তো সেম, ফলে এদের রেজাল্টেন্ট ঠিক এদের মাঝখান দিয়ে যাবে, ফলে এই যে পরিবর্তনটা সেটা হচ্ছে 135 ডিগ্রি। ওকে, পরিবর্তনটা 135 ডিগ্রি। একইভাবে যদি আমি হচ্ছে এইটা করি, এর মানটা বের করি, তাহলে দেখো তো কি হবে, তোমার হচ্ছে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস, আচ্ছা এইখানে আমরা একটু খেয়াল করো, এ এই দিকে ছিল, সি আবার উল্টো দিকে, আবার কি, তাহলে কিন্তু আমার আলটিমেটলি এই দিকে একই দিকে চলে আসতেছে, তাই না, নেগেটিভটা, তাহলে হচ্ছে প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু কজ 0 ডিগ্রি। ওকে, কজ 0 ডিগ্রি, আর এরপর রুট, তাহলে এখানে থাকে কত, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে থাকে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, এবং দিকটা থেটা, এখানে থেটা ছিল হচ্ছে 135 ডিগ্রি, এটা আমরা ওখান চিত্র থেকে বের করেছিলাম, এখানে থেটা হচ্ছে 180 ডিগ্রি, তাই না, কারণ ওই একই জিনিস, এটা ছিল এদিকে আর পরিবর্তনটা হয়ে এদিকে হয়েছে, সো টোটাল থেটার পরিবর্তন হচ্ছে 180 ডিগ্রি। বুঝতে পারছো, থেটার পরিবর্তন হচ্ছে 180 ডিগ্রি। এই হচ্ছে দুইটা ম্যাথ, এন্ড আই থিঙ্ক ম্যাথ দুইটা তোমাদের কাছে ইজি লাগছে, মানে মোটামুটি কঠিন ম্যাথ তো না, তাই না? আচ্ছা, এখন আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে আসলে কোনো ট্যাগ দেওয়া নাই, তো আমি হচ্ছে একটু লিখে দিই এটা আসলে কি। আমরা এখন পড়বো হচ্ছে উপাংশ, ঠিক আছে, উপাংশ। এই যে লাল ভেক্টরটা দেখছো এটাকে ধরে নাও এফ ভেক্টর, এই লালটাকে হচ্ছে আমরা এফ ভেক্টর ধরবো, আর এই যে নিচের যে ছোট ছোট দুইটা, এই একটাকে আমি ধরবো হচ্ছে পি ভেক্টর, আর এই পাশেরটাকে বলবো হচ্ছে আমি কিউ ভেক্টর। ঠিক আছে, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর। এবার উপাংশের একটা ছোট্ট জিনিস আমরা একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে ভেক্টর হবে। উপাংশের একটা ছোট্ট জিনিস আমরা ক্লিয়ার করি, কোনো একটা ভেক্টরের অন্য কোনো দিকে উপাংশ, আচ্ছা এইটা হচ্ছে ভেক্টরের দিক, আর এইটা হচ্ছে অন্য কোনো দিক, অন্য কোনো দিক, ঠিক আছে, এন্ড এদের মধ্যবর্তী কোণ যদি থেটা হয় তাহলে উপাংশ বা কম্পোনেন্ট বা ইফেক্ট বলতে পারো, মানে এই ভেক্টরটার একটা কম্পোনেন্ট এই বরাবর কি হবে, উপাংশ হবে হচ্ছে, আমি যদি বলি এফ অফ থেটা ইজ ইকুয়ালস টু এফ ইন্টু কজ থেটা। ওকে, এফ থেটা হবে হচ্ছে এফ ইন্টু কজ থেটা, এটা হচ্ছে আমার উপাংশ, ঠিক আছে। তাহলে এইবার দেখো তো এই যে এফ ভেক্টর, এইটার দুইটা উপাংশ, এই যে এই বরাবর একটা উপাংশ হচ্ছে পি, আর এই ভেক্টরটার আরেকটা উপাংশ হচ্ছে কিউ, যেই দুইটা মিলে আমার ওই ভেক্টরটা ক্রিয়েট করতেছে। আবার পি ভেক্টরের দেখো এক্স বরাবর উপাংশ হচ্ছে এইটা, যেটা পি অফ এক্স, এইটা হচ্ছে পি ভেক্টরের এক্স বরাবর উপাংশ, আর এইটা হচ্ছে পি অফ ওয়াই, ওই যে এই পার্টটুকু পি অফ ওয়াই, এটা হচ্ছে পি অফ ওয়াই এই পার্টটুকু। কিউ ভেক্টরেরটা একটু নোটিস করি আমরা দেখি, কিউ ভেক্টরের এক্স বরাবর উপাংশ হচ্ছে এইটা, তাই না, এটা হচ্ছে কিউ অফ
এক্স, আর কিউ ভেক্টরের ওয়াই বরাবর উপাংশ হচ্ছে এইটা, কিউ অফ ওয়াই, কিউ অফ ওয়াই। বুঝতে পারছো? কিউ অফ এক্স আর কিউ অফ ওয়াই। ক্লিয়ার ব্যাপারটা? এইবার দেখো, আমি যদি এফ ভেক্টরের কথা বলি, এফ ভেক্টরের এক্স বরাবর উপাংশ হবে হচ্ছে এফ অফ এক্স, এই যে পুরোটা এফ অফ এক্স, আর এই এফ ভেক্টরের ওয়াই বরাবর উপাংশ হবে হচ্ছে, আমি একটু দূরে আঁকি এটা, তাই না, এফ অফ ওয়াই, এফ ভেক্টরের ওয়াই বরাবর উপাংশ এফ অফ ওয়াই। তাহলে আমি এখান থেকে খুবই ইন্টারেস্টিং একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কোনো ভেক্টরের উপাংশগুলার উপাংশ, আমি একটু লিখে দিই, কোনো ভেক্টরের উপাংশগুলার যে কোনো দিকে উপাংশর সমষ্টি ওই দিকে ভেক্টরটির উপাংশের সমান হবে। ওকে, ব্যাপারটা কিরকম, আমি যদি বলি এফ ভেক্টর এইটা সমান সমান তো ডেফিনেটলি হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর হচ্ছে এফ এর উপাংশ, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এবার তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স, এবং এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে পি অফ ওয়াই প্লাস কিউ অফ ওয়াই। ক্লিয়ার? এই লাইনটা হচ্ছে তোমাদের আমি বুঝালাম এতক্ষণ ধরে, যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে এটা, আর এফ অফ ওয়াই হচ্ছে এটা। ওকে, দুইটা। এখন আমি কিন্তু মোটামুটি তাহলে উপাংশের কথা কনসেপ্ট ক্লিয়ার, তাই না, যে হচ্ছে আমার কোনো একটা ভেক্টরের উপাংশ হবে যদি অন্য কোনো দিকে, তাহলে সেই দিকের কোসাইন ওই ভেক্টরের সাথে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার উপাংশ। এটা এটা আই গেস খুবই সিম্পল একটা জিনিস, তাই না, খুবই সিম্পল একটা জিনিস, ঠিক আছে। এবং আমি আরেকটা জিনিস দেখলাম, যে যদি আমার কোনো একটা ভেক্টরের কোনো এক দিক বরাবর আমি উপাংশগুলা নিই, তাহলে সেই ভেক্টরটার যে উপাংশগুলা, তাদের উপাংশগুলার সমষ্টি এই তোমার হচ্ছে মূল ভেক্টরের উপাংশের সমান হবে। মানে খুবই কনফিউজিং, তাই না, উপাংশগুলারও আবার উপাংশ। ওকে, সো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এই রিলেটেড একটা ম্যাথ করি। দেখো, ম্যাথ দেওয়া আছে কিন্তু প্রতিবারের মতোই কোনো ভ্যালু দেওয়া নাই, আমি আসলে ভ্যালুগুলা নিজে বসাবো বলে রেখে দিছি। সো এটা হচ্ছে আমি কনসিডার করি f1, f2, f3, আর এটা হচ্ছে আমার মেইন ভেক্টর f। ওকে, এটা হচ্ছে θ1, θ2 মূলের সাথে, কিন্তু এইটা হচ্ছে θ3, আর এইটা হচ্ছে আমার θ। ঠিক আছে, খুবই সিম্পল একটা জিনিস, একটা এফ ভেক্টর আছে এবং আমার সেই এফ ভেক্টরটা তিনটা উপাংশ ভেক্টর f1, f2, f3 তিনটা দেওয়া আছে, অথবা তুমি যদি উল্টা বলতে চাও যে f1, f2, f3 তিনটা ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে f, যে কোনো একটা কিছু বলতে পারো। তাহলে এই জায়গাটুকু থেকে আমি যেই জিনিসটা বলতে পারবো সেইটা হচ্ছে এফ ভেক্টরটা এইটার কি তোমার হচ্ছে এক্স বরাবর, এফ ভেক্টরটার এক্স বরাবর যে উপাংশ হবে সেটা হবে কি এফ কজ থেটা ইজ ইকুয়ালস টু, এটা সমান সমান কি হবে, আমার অন্য যে ভেক্টরগুলো আছে তার উপাংশ, এফ এর যে উপাংশ তাদের এক্স বরাবর উপাংশের সমষ্টির সমান। তাহলে f1 কজ θ1 প্লাস f2 কজ θ2 প্লাস f3 কজ θ3। এখানে যে 3 ভাগ করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি কিছু না, তাই না, এখানে যে 3 ভাগই করতে হবে এটা ম্যান্ডেটরি না, তুমি চাইলে 2 ভাগ করতে পারো, তুমি চাইলে অসীম সংখ্যক ভাগ করতে পারো, এটা তোমার ইচ্ছা, সম্পূর্ণ তোমার ইচ্ছা। যদি আমরা একটা ভেক্টরকে ভেঙে এরকম করি, কিন্তু যদি তোমাকে কিছু লিমিটেড অ্যামাউন্ট অফ ভেক্টরস দেওয়া থাকে এন্ড বলে রেজাল্টেন্ট বের করতে, তখন তো তোমার কাছে ভেক্টরের সংখ্যাটা লিমিটেড, তাই না, সংখ্যাটা কনস্ট্যান্ট, তখন তোমার হচ্ছে যতটুকু দরকার অতটুকুই। ঠিক আছে, এই একটা ভ্যালু হচ্ছে আমি বের করে রাখলাম। ওকে, এখন এই সেম ভ্যালুটা আমি বের করব ওয়াই বরাবর, ওই যে বলেছিলাম ওয়াই বরাবর উপাংশের সমান। আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখানে একটু লিখে রাখি, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু f1 of x প্লাস f2 of x প্লাস f3 of x।
এইটার একটা বা হচ্ছে এটা, তাই না? এফ এর উপাংশগুলো f1 এর উপাংশ, f2 এর উপাংশ, f3 এর উপাংশ। এবার যদি সেম জিনিসটা আমি fy বরাবর নিই, তাহলে fy ইজ ইকুয়ালস টু f1y প্লাস f2y প্লাস f3y, তাই তো? f3y, এন্ড এটাকে আমি লিখবো হচ্ছে কি cos এর জায়গায় আমি জাস্ট সাইন করে দেবো, তাই না? কেন সাইন করতে হয় এটা কিন্তু আমার এখন বলার আই গেস প্রয়োজন নাই। তাহলে f sin theta ইজ ইকুয়ালস টু f1 sin theta 1 প্লাস f2 sin theta 2 প্লাস f3 sin theta 3। ওকে, এন্ড এটাকে হচ্ছে আমি 2 নাম্বার ইকুয়েশন নাম দিই, 2 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। ক্লিয়ার ব্যাপারটা? একটা হচ্ছে আমার ইকুয়েশন 1 আর একটা হচ্ছে আমার ইকুয়েশন 2। আচ্ছা, বুঝতে পারছো? একটা হচ্ছে আমার ইকুয়েশন 1 আর একটা হচ্ছে আমার ইকুয়েশন 2। এইবার আমি যদি হচ্ছে একটু খেয়াল করি, দেখো আমার f cos থিটার একটা ভ্যালু আছে, f sin থিটার একটা ভ্যালু আছে। আমি যেটা করব f cos থিটা হোল স্কয়ার প্লাস f sin থিটা হোল স্কয়ার এইটা করি, তাহলে দেখো আমার কাছে কিন্তু এইটা একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু, তাই না? এটা হচ্ছে আমার একটা ভ্যালু প্লাস এটার স্কয়ার হবে প্লাস এখানে হচ্ছে আমার আরেকটা ভ্যালু থাকবে, সেটার স্কয়ার হবে, তাই তো? আর এই পাশের পার্টটাকে কিন্তু আমি লিখতে পারি কি এফ স্কয়ার কজ স্কয়ার থেটা প্লাস সাইন স্কয়ার থেটা, তাই না? এটা লিখতে পারি ইজ ইকুয়ালস টু, আমি যদি হচ্ছে একটা ভ্যালু আকারে দেখাই পুরোটাকে, আমি এটা বের করে একটা ভ্যালু আকারে দেখাচ্ছি, এন্ড আমি এখান থেকে লিখতে পারি যেহেতু এই পার্টটুকুর মান কত 1, তাহলে এফ ইজ ইকুয়ালস টু রুট ওভার এই যে আমার যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা, তাই না? এইটা হচ্ছে আমার অ্যান্সার, এফ এর মান, তাই না? এফ এর মান আমরা এভাবে বের করতে পারি। একইভাবে যদি আমি এফ এর দিকটা বের করতে চাই, আমি এফ এর দিকটা একটু এখানে দেখাই। দেখো আমার কাছে কিন্তু কি আছে, cos থিটা আছে, sin থিটা আছে, তাই না? আমার কাছে মোটামুটি cos থিটা আছে আর sin থিটা আছে। আমি যদি চাই, দেখো f sin থিটা ডিভাইডেড বাই f cos থিটা, এইটা হচ্ছে কি ওই যে ইন্ডিভিজুয়াল দুইটা ভ্যালু, ওই দুইটা ভ্যালুর ভাগফল, তাই না? ইজ ইকুয়ালস টু এই দেখো এখানে এফ আর এফ বাদ থাকে হচ্ছে tan থিটা ইজ ইকুয়ালস টু আমার একটা ভ্যালু, তাই না? এই দুইটার ভাগফলের একটা ভ্যালু আমি পাচ্ছি, এন্ড এখান থেকে আমি লিখব থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ এই যে ভ্যালুটা পাইছি সেইটা, এন্ড এখান থেকে কিন্তু আমি কি পাচ্ছি, আমি ওই যে ভেক্টরটা এই যে এফ ভেক্টর এর মানও পাবো, আর এই যে থিটা এইটাও বের করতে পারবো, তাই তো? এন্ড এইটাকে বলে হচ্ছে আমার লম্বাংশ উপপাদ্য। এটাকে কি বলে? লম্বাংশ উপপাদ্য। বুঝতে পারছো? আমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে যে কোনো ভেক্টর, একটা হোক, দুইটা হোক, 10টা হোক, 15টা হোক, যতগুলা খুশি ভেক্টরের কি করতে পারি, লব্ধির মান এবং দিক বের করতে পারি একই সাথে। বুঝতে পারছো? আচ্ছা, আর তুমি একটা জিনিস খেয়াল করো, যে তুমি এই যে সামান্তরিক সূত্র পড়লে না, সামান্তরিক সূত্র কিংবা তুমি ভেক্টর যোগের যত ধরনের সূত্রই পড়ো না কেন, সবগুলা কিন্তু ঘুরে ফিরে এক একটা কি, সবগুলা ঘুরে ফিরে এক একটা কিন্তু লম্বাংশ সূত্র। বুঝছো? একটু ছোট্ট করে ব্যাখ্যা করে দিই, দেখো মনে করো এইটা হচ্ছে আমার পি ভেক্টর, এইটা হচ্ছে আমার কিউ ভেক্টর, এন্ড এদের রেজাল্টেন্ট হচ্ছে আমার আর ভেক্টর। ওকে, আমি যদি এইটাকে বলি থেটা, পুরোটাকে বলি আলফা, আমি কিন্তু লিখতে পারি পি বরাবর উপাংশগুলা। পি বরাবর কেন নিচ্ছি? কারণ আমার কিছু নোন থেটা দরকার, নোন অ্যাঙ্গেল দরকার। আমি যদি কোনগুলা নাই জানি তাহলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। এখন যেহেতু আমি থেটা জানি না কিন্তু আলফা জানি, তাই আমি কিন্তু চাচ্ছি যে আমার কিছু নোন অ্যাঙ্গেল নিয়ে আমি কাজ করি। যেমন ধরো আমি লিখবো আর কস থেটা ইজ ইকুয়ালস টু পি কস 0 ডিগ্রি প্লাস কিউ কস কি হবে ফাই। দেখো ফাই না, সরি আলফা দেওয়া ছিল এখানে, তাই না? আলফা, আলফা তোমার কাছে কিন্তু এখানে জিরোর তো মান দরকার নাই, এইটা তো জিরো হয়ে যাবে, এটা তো তুমি ডেফিনেটলি শিওর যে cos থিটা cos 0 ইজ ইকুয়ালস টু 1 হবে, আর কিউ সাইন আলফা তুমি আলফার মান ডেফিনেটলি জানবা। সো এখান থেকে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে পি প্লাস কিউ cos আলফা। আর একইভাবে তুমি হচ্ছে যদি আর সাইন থেটাটা বের করো, তাহলে হবে কি পি সাইন 0 ডিগ্রি হুইচ ইজ 0 প্লাস কিউ সাইন আলফা। ওকে, কিউ সাইন আলফা, এটা তুমি পাবা হচ্ছে পি তো 0 হয়ে যাচ্ছে, তাহলে জাস্ট কিউ সাইন আলফা। ক্লিয়ার? কিউ সাইন আলফা। এখন তুমি যদি এই যে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এইটা যদি হচ্ছে আমি দিয়ে দিই,
এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এই ইকুয়েশনের 1 আর ইকুয়েশন 2 তুমি যদি এভাবে স্কয়ার করে যোগ করো, তুমি দেখবা ইউ উইল গেট, তুমি যদি স্কয়ার করে যোগ করো, স্কয়ার করে যোগ করলে তুমি পাবা হচ্ছে r ইজ ইকুয়ালস টু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস 2pq cos আলফা, এরকম একটা কিছু পাবা। ওকে, যেটা কিন্তু মোটামুটি কি আমার সামান্তরিক সূত্রের মতো দেখতে না, কারণ এই পার্টটা তো 1, এই পার্টটা তো 1, এন্ড যদি তুমি এই দুটাকে ভাগ করো, তুমি ভাগ করলে যেটা পাবা সেটা কি, ওই যে r ইজ ইকুয়ালস টু, সরি, তুমি যদি এটাকে ভাগ করো তাহলে তুমি পাবা r sin থিটা বাই r cos থিটা ইজ ইকুয়ালস টু tan থিটা ইজ ইকুয়ালস টু, দেখো r cos থিটা কিন্তু নিচে, এই যে দেখো p প্লাস q cos আলফা বাই q sin আলফা। দেখছো, আমরা কিন্তু সূত্রের প্রমাণ দেখে ফেললাম, যদিও শুরুতে বলেছিলাম সূত্রের প্রমাণ তোমাদের দেখাবো না, স্টিল আমরা সূত্রের একটা প্রমাণ দেখে ফেলেছি। তাহলে থিটা সমান সমান হচ্ছে tan ইনভার্স অফ q sin আলফা বাই p প্লাস q cos আলফা। তাহলে মোটামুটি তুমি বুঝতেই পারতেছো যে ভেক্টর অধ্যায়টা শুরুতেই, একদম শুরুতেই তুমি যে কনসেপ্টটা শিখছো, মানে যে কনসেপ্টটাই তুমি সব থেকে ভালো সামান্তরিক সূত্র, সেটাও কিন্তু আসলে লম্বাংশ সূত্রেরই একটা প্রয়োগ, এছাড়া কিন্তু আর কিচ্ছু ছিল না, তাই না? মূলত ভেক্টর যোগ মানেই হচ্ছে লম্বাংশ সূত্র, ভেক্টর যোগ মানেই হচ্ছে কি লম্বাংশ সূত্র। আচ্ছা, এরপরে হচ্ছে আমার একটা ম্যাথ দেওয়া আছে, এন্ড এখানে আসলে ভ্যালুগুলো খুব সুন্দর করে বলা আছে, কিন্তু জিজ্ঞেস করেনি যে কি বের করতে হবে, তাই না? আচ্ছা, খেয়াল করো, এইটা একটা সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ, এবং এই ষড়ভুজের যে বাহু আর কর্ণ এগুলা বরাবর মোটামুটি 5টা ফোর্স কাজ করতেছে। তোমাকে বের করতে হবে এই 5টা ফোর্সের মান এবং দিক, এই 5টা ফোর্সের লব্ধির মান এবং দিক, বলতে লব্ধির মান এবং দিক। ওকে, সো 5টা ফোর্সের লব্ধির মান এবং দিক বের করতে গেলে আমাকে শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 5টা ফোর্সের মানগুলো তো ডেফিনেটলি দেওয়া আছে, কিন্তু দিক একটাও দেওয়া নাই। আমাকে হচ্ছে দিকগুলা বের করতে হবে, বুঝতে পারছো? এখন এইখানে আমি একটা ছোট্ট জিওমেট্রি কাজ করব, সেটা হচ্ছে আমরা 9 10-এ পড়ছিলাম, তুমি একটু মনে করে দেখো তো যে কোন বহুভুজের মোট অন্তর্হিত, অন্তর্হিত মানে হচ্ছে ভেতরে অঙ্কিত, ভেতরে যতটুকু অন্তর্হিত কোণ ইজ ইকুয়ালস টু 2n, সরি, ইজ ইকুয়ালস টু হচ্ছে n মাইনাস 2 পাই, এটা ছিল ভেতরে কোণ থাকলে। তাহলে যেহেতু এটা ষড়ভুজ, আমি বলতে পারি হচ্ছে 6 মাইনাস 2 ইন্টু পাই, হুইচ ইজ কত 720 ডিগ্রি, 720 ডিগ্রি। এবং যদি এরা সুষম ষড়ভুজ হয়, সুষম ষড়ভুজ হলে এই প্রত্যেকটা কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। এই ছোট করে দিলাম কেন, মানে বড়টা আর কি, পুরো কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। ওকে, পুরো কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে একইভাবে এই পুরো কোণটার মান কত 120 ডিগ্রি হবে, এবং দেখো এই যে এইটা কি এদেরকে ঠিক অর্ধেক করছে না, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এন্ড এইটা হচ্ছে 30 ডিগ্রি। একইভাবে এইটাও হচ্ছে 30 ডিগ্রি, এইটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা ভেক্টর আমার মান দেওয়া আছে এবং তারা একে অপরের সাথে মোটামুটি 30 ডিগ্রি কোণে অবস্থিত। ওকে, এখন তাহলে আমি যেটা লিখতে পারি, আমি ধরে নিই রেজাল্টেন্ট হচ্ছে আমার r, তাহলে লিখবো কি r cos থিটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, 1 প্রথমে যেহেতু cos আনতেছি, 1 cos 0 ছিল, সো আমি জাস্ট 1 লিখতেছি, 2 cos 30 প্লাস 3 cos 60 ডিগ্রি, এন্ড এভাবে কন্টিনিউ, তাই না? একইভাবে হচ্ছে r sin থিটা, এটার ভ্যালু আমি লিখবো কি, 1 তো আর লেখা যাবে না, কারণ তখন হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে, তখন আমি লিখবো হচ্ছে একবারে 2 sin 30 প্লাস, সরি 1 লিখলাম না কেন, কারণ 90 ডিগ্রি না 0 ডিগ্রি হয়ে যাবে, তাই 1 লিখলাম না কারণ 0 ডিগ্রি হয়ে যাবে। সো 2 sin 30 প্লাস 3 sin 60, এন্ড এভাবে হচ্ছে যোগ করে ফেলবো, তাই না? দেন হচ্ছে আমার খুবই সিম্পল একটা জিনিস, r স্কয়ার সমান সমান r sin থিটা হোল স্কয়ার প্লাস r cos থিটা হোল স্কয়ার। ওকে, r sin থিটা r cos থিটা হোল স্কয়ার, এন্ড এটা থেকে আমি কিন্তু খুব সুন্দরভাবে r এর মানটা বের করতে পারবো, আর একই সাথে থিটার মানটাও বের করতে পারবো।
আচ্ছা, এখানে হচ্ছে অন্তর্হিততে মনে হয় একটা রেফ আছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, এটাতে একটা রেফ হইতে পারে। আচ্ছা, যাই হোক, সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আর ম্যাথটা হচ্ছে বাসায় একটু তোমরা সলভ করে নিও। আমি হচ্ছে ম্যাথের কোনো ডিজিট বসে সলভ করে দিচ্ছি না, তোমাদের জাস্ট মেথডগুলো দেখাচ্ছি, অ্যান্ড তোমরা হচ্ছে প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিস করে নিজের নিজের একটু সলভ করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে হচ্ছে আমার অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে যে দুইটা ভেক্টরের যে গুণের ব্যাপারগুলো আছে, মাল্টিপ্লিকেশনের ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়ে। যদি দুইটা ভেক্টর একই সমতলে থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এবং যদি এমন হয় যে এই দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, ব্যাপারটা একটু বুঝবা, যে দুইটা ভেক্টর তারা যখন একই দিকে কাজ করতেছে তখনই কেবলমাত্র ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যাচ্ছে। ওকে, যেমন কাজের ক্ষেত্রে যদি বল আর সরণ একই দিকে থাকে তাহলেই কিন্তু আমার কাজের ম্যাক্সিমাম আউটপুটটা পাওয়া যায়। সো যদি একই দিকে রেখে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায় তাহলে ডেফিনেটলি সেটা একটা স্কেলার কোয়ান্টিটি হবে। ব্যাপারটা একটু বুঝো, আর একবার বলতেছি, যদি দুইটা ভেক্টর এমন হয় যে তাদেরকে একই দিকে রাখলে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায়, এবং যেহেতু একই দিকে রাখা হচ্ছে ফলে আউটপুটটাও ওই দিকে থাকবে, ফলে আলাদা করে দিক উল্লেখের প্রয়োজন হয় না, এবং এই ধরনের রাশিকে আমরা বলি হচ্ছে কি স্কেলার রাশি, তাই না? যেটা দিক উল্লেখের প্রয়োজন হয় না, কারণ একই দিকে আছে। তো সো এই ধরনের রাশিগুলা নিয়ে আমি যখন কাজ করব তখন আমার আসা হচ্ছে ডট গুণের কনসেপ্ট। ওকে, ডট গুণের কনসেপ্ট, এন্ড আমি লিখি হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ বি কজ থেটা। খুবই সিম্পল একটা জিনিস, বি ভেক্টরের ইফেক্ট আমি এ বরাবর নিচ্ছি, সো এটা হচ্ছে বি কজ থেটা, অ্যান্ড এ বরাবর হচ্ছে এ অলরেডি কাজ করতেছে, সো এই কারণে হচ্ছে এ বি কজ থেটা। মানে তুমি যদি জিনিসটা একটু ভেঙে লিখো, এ ইন্টু বি কজ থেটা। অ্যান্ড যেহেতু এটা একটা স্কেলার কোয়ান্টিটি আউটপুট দেয়, ফলে আমার আলাদা করে মডুলাস সাইন দিয়ে কোনো কিছু বোঝানোর দরকার নেই। ওকে, এই ধরনের রাশি কি কি আছে? কাজ আছে, তারপরে হচ্ছে তোমার আর কোন কোন রাশি আছে যেগুলো হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি আউটপুট দেয়? কি কি থাকতে পারে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, আমার শুধু কাজের কথা মনে পড়তেছে। ওকে, আর হচ্ছে যদি আমি পরেরটার কথায় আসি, যে হচ্ছে দুইটা ভেক্টর রাশি অ্যান্ড তাদের মধ্যবর্তী কোণ একটা থাকবে যেটাকে তুমি থেটা বলবা। তবে মজার ব্যাপার হচ্ছে এই ভেক্টর রাশি দুইটা তখনই ম্যাক্সিমাম আউটপুট দেয় যখন এরা একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। ওকে, কিভাবে দেখো, আমি যদি ক্ষেত্রফলের কথা চিন্তা করি, মনে করো এইটা হচ্ছে আমার সেই এ ভেক্টর, এইটা হচ্ছে আমার বি ভেক্টর। ওকে, দুইটা ভেক্টর যদি এরা একই দিকে থাকে তাহলে কিন্তু এখানে কি ক্ষেত্রফল, যেটা হচ্ছে ডেল বলবো, ইজ ইকুয়ালস টু 0, ক্ষেত্রফল 0 হবে। কিন্তু যদি এই দুইটা পরস্পর সমকোণে থাকে তখন এই যে ক্ষেত্রফলটা এটা কিন্তু ম্যাক্সিমাম চলে আসে, বুঝছো? ডেল হচ্ছে ম্যাক্স হয়ে যায়। ফলে এমন এমন ভেক্টর রাশি যাদেরকে আমি যদি হচ্ছে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে রাখি তখন তারা ম্যাক্সিমাম আউটপুট দেয়। এবং যেহেতু দুইটা ভেক্টর রাশিকে আমরা দুইটা ডিফারেন্ট জায়গায় বা দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে কনসিডার করে এরপরে বের করতেছি যে তাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কত, সেহেতু এইখানে আমাকে অবশ্যই দিকটা উল্লেখ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা লিখি সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ বি সাইন থেটা, এর সাথে একটা ইটা লেখা হয়। ওকে, এটা আমরা একটু বুঝি। যখন আমরা দুইটা ভেক্টর রাশি নিয়ে কাজ করতেছি যারা যদি 90 ডিগ্রি কোণে থাকে তখন ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায়, এবং এই যে আউটপুটটা যেহেতু একটা তলের উপর ডিপেন্ডেন্ট না, মানে দুইটা ভেক্টরের কম্বিনেশনে তৈরি, এন্ড দুইটা ভেক্টর মিলে আমি একটা তল কনসিডার করতে পারি, যেটা চিত্রে এই যে তোমার ব্লু দিয়ে বোঝানো হচ্ছে, একটা হচ্ছে সারফেস বা তল টাইপ, যেই তলটার উপরে হচ্ছে আমার বি ভেক্টরটা, অ্যান্ড এই তলটার উপরে কিন্তু আমার এ ভেক্টরটা আছে, অ্যান্ড এই তলের উপরের দিকে লম্বভাবে একটা ভেক্টর বের হয়ে গেছে, যেইটাই হচ্ছে আমার কি এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান, এবং দিক হচ্ছে এই বরাবর যে একক ভেক্টরটা ইটা সমান সমান হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ডিভাইডেড বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মানটা। ওকে, কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে বের করলে আমরা একক ভেক্টর বের করতে পারি, এবং এই বরাবর মানটা হচ্ছে আমার এই যে এ বি সাইন থেটা, এটা হচ্ছে এই বরাবর মান, অর্থাৎ এই লালটার মান, আর দিক হচ্ছে এই যে এটা এই বরাবর দিকটা।
বুঝতে পারছো? এই বরাবর একক ভেক্টরটা হচ্ছে ইটা। ক্লিয়ার ব্যাপারটা? এইটা হচ্ছে আমার ক্রস মাল্টিপ্লিকেশন। এবং ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দেখো আমার কিন্তু দুইটা অ্যাঙ্গেল আছে, তাই না? একটা হচ্ছে যে ভেক্টরটা উপরের দিকে কাজ করতে পারে সারফেস বরাবর, এটা যদি আমি সারফেস চিন্তা করি, একটা হচ্ছে উপরের দিকে যেটা চিত্রে দেখানো আছে, আর একটা কিন্তু নিচের দিকেও কাজ করতে পারে, তাই না? এই যে এই দিকেও কিন্তু কাজ করতে পারতো, এটা কিন্তু আমি মেনশন করিনি যে ওটা কোন দিকে কাজ করবে এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে আমার খুব সুন্দর একটা উপায় ধরা হয়। ওকে, সেটা হচ্ছে এই যে তীর চিহ্নটা দেখতেছো না, এই তীর চিহ্নটার পেছনের পাশটা অনেকটা ক্রসের মতো দেখতে না? যদি তুমি সোজা পেছনের দিকে তাকাও ক্রসের মতো দেখতে, আর সামনেটা কি ডটের মতো দেখতে না? এরকম। এখন যদি ভেক্টরটা সারফেস থেকে বাইরের দিকে হয়, সারফেস থেকে বাইরের দিকে হয়, তাহলে আমরা বলবো হচ্ছে এটা ডট, মানে সারফেস থেকে বাইরের দিকে। সারফেস থেকে বাইরের দিকে মানে ব্যাপারটা হচ্ছে ডটটা সামনে আছে। এটা হচ্ছে তোমার বাইরের দিকে বোঝায় না যে বের হয়ে যাচ্ছে, সো ডটটা সামনে আছে, এটা হচ্ছে আমার কি দিয়ে বুঝাবো? ডট দিয়ে বুঝাবো। এবং এই ক্ষেত্রে যেহেতু সারফেসটা আমি ধরছি এন্ড সারফেস থেকে উপরের দিকে বার হয়ে যাচ্ছে, ফলে এটা হচ্ছে আমার ডট। কিন্তু যদি ভেক্টরটা সারফেসে ঢুকে যেত, যেমন এই যে নিচেরটা, এটা যদি একটু উপরে শিফট করো মনে হবে যে এটা সারফেসে ঢুকে যাচ্ছে, সারফেসে ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে ক্রস। বুঝতে পারছো? যদি মনে হয় সারফেসে ঢুকে যাচ্ছে, এটা ক্রস মানে পেছন দিকটায়, আর যদি মনে হয় সারফেস থেকে তোমার হচ্ছে বের হচ্ছে, তাহলে ডট। এন্ড এই জিনিসটা তুমি হচ্ছে ডান হাত রুল নামে একটা রুল আছে, যে এই রুলটা দিয়ে তুমি করতে পারো। আমি তো এখানে ভিডিওতে রেকর্ড করতেছি না, যদি আমি ভিডিওতে রেকর্ড করতাম তাহলে তোমাদের হচ্ছে ডান হাতের রুলটা দেখাইতে পারতাম আমি, যে যদি আমার ভেক্টরটা একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর যেই দিকে রোটেট করে, ওই রোটেশনের দিকে যদি আমি ডান হাতের মুভটা করি, আমার মুভটা করব হচ্ছে আমি রোটেশনের দিকে, তাহলে বুড়ো আঙুলের দিকটা হবে হচ্ছে আমার ওদের যেই তল ভেক্টরটা বা ক্রস মাল্টিপ্লিকেশন করে আমি যে আউটপুটটা পাইছি তার দিকটা বোঝাবে হচ্ছে বুড়ো আঙুল যেদিকে থাকবে সেই দিকে। বুঝতে পারছো? যেমন তুমি দেখো এখানে যে এ ভেক্টর বরাবর তুমি যদি ডান হাতটা রাখো, তালু, ডান হাতে তালুটা রাখো, এন্ড দেখো বি ভেক্টরটা কি, বি ভেক্টরের দিকে যদি তুমি মুভ করো, বি ভেক্টরের দিকে যদি তুমি মুভ করো, তাহলে তুমি দেখবা যে তোমার বুড়ো আঙুলটা উপরের দিকে বোঝাচ্ছে, অর্থাৎ সারফেস থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, এটা বোঝাচ্ছে এই কেসটাতে। বুঝতে পারছো? এটা তোমরা হচ্ছে একটু বইয়ে চেক করে নিও যে ডান হাতের রুলটা কিভাবে চেক করে। আমি যেহেতু ভিডিও করতেছি না, সো আমি আসলে ওইভাবে তোমাদের বুঝাইতে পারতেছি না আসলে এই মুহূর্তে। ওকে, তাহলে এইখান থেকে আমি দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে আমার ডটের মানটা, একটা হচ্ছে ডট প্রোডাক্টের জন্য আমি পাইলাম এ বি কস থেটা, আরেকটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্টের জন্য যেটা আমি পাইলাম হচ্ছে এ বি সাইন থেটা, ক্রস প্রোডাক্টের জন্য এ বি সাইন থেটা। ওকে, তাহলে আমি জিনিসটা যদি আরেকবার লিখি, যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ বি কস থেটা, আর হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ বি সাইন থেটা ইন্টু এ ক্রস বি বাই এ ক্রস বি, এদের ভ্যালুটা, যেটা কি ইটা না, এটা কিন্তু ইটাকে নির্দেশ করে, তাই না? তাহলে এ বি সাইন থেটা ইটা, এটা হচ্ছে কি আমার গুণফলের দিকে, গুণফলের দিকে একক ভেক্টর ইটা। বুঝতে পারছো? গুণফলের দিকে একক ভেক্টর ইটা। আচ্ছা, এখন তাহলে হচ্ছে এখানে আমার একটা ম্যাথ দিয়ে রাখছে, আমরা ম্যাথটা একটু সলভ করার ট্রাই করব। বলছে যে 2i + 2j + 4k এবং 6i একটি ত্রিভুজে দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে। খুবই সুন্দর কথা। আমি এই বরাবর ধরতেছি হচ্ছে এই যে 2i + 2j + 4k, এটা, আর হচ্ছে এই বরাবর আমি কনসিডার করতেছি এইটা হচ্ছে অ্যাজ আমার 6i। এইবার এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এইটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, খুবই সিম্পল একটা জিনিস, এন্ড ভূমি হচ্ছে এ ভেক্টরটা, তাই না? ভূমি হচ্ছে এ ভেক্টরটা। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো তো, আমার উচ্চতা, উচ্চতা কি এই যে বি ভেক্টর বরাবর এইটা না উচ্চতা, এই যে এইটা না উচ্চতা, এই উচ্চতাটা যদি তুমি একটু বাইরে এনে চেক করো, দেখো এইটা কিন্তু বি এর একটা উপাংশ, তাই না? এটা হচ্ছে বি এর একটা উপাংশ যেটা হচ্ছে থেটা, বি এর একটা উপাংশ যেটা হচ্ছে থেটা। এইবার কথা হচ্ছে এই থেটাটা আর এই থেটাটা যে সেম, এটা কি তুমি জানো? দেখো এই যে সমান্তরাল, এই যে থেটা একান্তর কোণ, তাই না? এই থেটা আর এই থেটা কিন্তু সেম, এই থেটা আর এই থেটা কিন্তু সেম, তাই তো? আচ্ছা, এবার এই থেটা আর এই থেটার মধ্যে তুমি একটা সম্পর্ক বের করবা, সেটা হচ্ছে এইটা হচ্ছে 90 মাইনাস থেটা, তাই না? 90 মাইনাস থেটা, কারণ এইটা তো হচ্ছে 90 ডিগ্রি,
তাহলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 মাইনাস থেটা। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, রাইট? এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এইবার তাহলে বি ভেক্টরের সাথে এর উপাংশ যেটা উচ্চতা, তাহলে ক্ষেত্রফল ডেল ইজ ইকুয়ালস টু হবে এ ভেক্টর যেটা এ ইন্টু আমার হচ্ছে কি হবে বি কজ থেটা, তাই তো? বি কজ থেটা সমান সমান এ বি। এবার দেখো কস থেটার জায়গায় আমি কি লিখতে পারি, যেহেতু আমার থেটা আছে, আমার এদের মধ্যবর্তী কোণে শিফট করতে হবে, মধ্যবর্তী কোণে শিফট করতে হবে। সো এখন দেখো আমার কিন্তু বি কস থেটা পেয়েছি, আমি বি কস থেটা পেয়েছি, তাই না? এটাকে আমি লিখতে পারি এ বি সাইন 90 মাইনাস থেটা, তাই না? অ্যান্ড এই 90 মাইনাস থেটাই হচ্ছে, দেখো তো চিনো নাকি, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আমি লিখতেই পারি এ বি সাইন আলফা, মানে আমি আসলে আলফা মেনশন করিনি, এইটাকে যদি তুমি হচ্ছে 90 মাইনাস এটাকে আলফা কনসিডার করো, ওকে? এ বি সাইন আলফা। অ্যান্ড এর সাথে ডেফিনেটলি একটা দিক থাকবে, কারণ ক্ষেত্রফল তো একটা ভেক্টর কোয়ান্টিটি। অ্যান্ড এই জিনিসটা তোমাকে যেটা মনে করাই দিচ্ছে সেটা হচ্ছে এ ক্রস বি, রাইট? এ ক্রস বি মনে পড়েছে তো, এটা হচ্ছে এ ক্রস বি। তবে এইখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা হাফ ছিল, মনে পড়ে? সামনে কিন্তু একটা হাফ ছিল, তাই না? এটা আমি মিস করে গেছি, একটা হাফ ছিল, ওকে? তাহলে হাফ এ ক্রস বি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কি করতে হবে, আমার এইটা আর এইটা ক্রস গুণ করতে হবে, খুবই সিম্পল একটা জিনিস, তাই না? এখন দেখো তো আমি যদি ক্রস গুণ করি এই দুইটার, মানে আমি যদি লিখি ক্ষেত্রফল ডেল ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু, ক্রস গুণ করতেছি তো, ক্রস গুণ করার সময় কি করতে হয়, ম্যাট্রিক্সে যাইতে হয়, তাই না? ম্যাট্রিক্সে যাইতে হয়। আই এখানে কত কত থাকবে 2, যেহেতু এ ক্রস বি করছি 2 6 জে, জেতে হচ্ছে আমার কত কত থাকতেছে 20 কে 20। এখানে অনেকগুলো জিরো আছে, রাইট? অনেকগুলো জিরো আছে। সো আমি ওই জিরো লাইন বরাবরই হচ্ছে ভাঙবো, জিরো লাইন বরাবরই আমি হচ্ছে বিস্তৃতি করব, এই বরাবর বিস্তৃতি করব, মানে এইটা। সো এই বরাবর যদি আমি বিস্তৃতি করি, এই লাইন বরাবর যদি আমি বিস্তৃতি করি, দেখো তো কি পাবো, আমি লিখতে পারি 6 ইন্টু, তাহলে এটা একটা বাদ, জাস্ট এটা এটা, তাই না? 6 ইন্টু কত হবে 2j মাইনাস 2k, 2j মাইনাস 2k, অ্যান্ড ইয়েস উই আর ডান, 2j মাইনাস 2k, অ্যান্ড বাকিগুলো কিন্তু জিরো। তাহলে এখানে হবে হচ্ছে 6j মাইনাস 6k, এটা হচ্ছে আমার কি ক্ষেত্রফল ভেক্টর, 6j মাইনাস 6k, এইটা হচ্ছে আমার ক্ষেত্রফল, বুঝতে পারছি? 6j মাইনাস 6k, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এরপরে বলছে তৃতীয় বাহু বের করো। তো আমি চিন্তা করি এইটা হচ্ছে আমার ত্রিভুজের তৃতীয় বাহু, চিন্তা করার কিছু নেই, ডেফিনেটলি ওইটাই তৃতীয় বাহু, তাই না? এইবার আমি একটা কাজ করব, আমি হচ্ছে তৃতীয় বাহুর একটা ক্রম কনসিডার করব, তৃতীয় বাহুর একটা ক্রম ধরে নেব, ওকে? আমি ধরে নিলাম তৃতীয় বাহুটা এই বরাবর কাজ করতেছে, মানে একটা ভেক্টর ধরে নিব। সো এইবার দেখো তো ভাইয়া, আমি যদি লিখি ভেক্টর যোগের ক্ষেত্রে একই ক্রমে, দেখো তো বির ক্রম সি ক্রম সেম, বাট এর ক্রম ডিফারেন্ট, তাহলে আমি কি লিখতে পারি, বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়ালস টু 0 ভেক্টর, তাই না? মাইনাস এ ভেক্টর লিখবো, মাইনাস এ ভেক্টর, ওকে? এটা ইজ ইকুয়ালস টু 0 লিখবো। অ্যান্ড এখান থেকে আমাকে আসলে সি ভেক্টরটা বের করা লাগবে, তাহলে আমি বলতেই পারি সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। অ্যান্ড এটার মানটা আমি আসলে আর বেশি ফর্মালিটিস করে করব না, আমি জাস্ট লিখবো মাইনাস 4i প্লাস 2j প্লাস 4k, এটা হচ্ছে আমার সি ভেক্টরের মান, তাই না? সি বাহুর মান, সি বাহু বা সি বাহু বরাবর যে ভেক্টরটা। আর যদি তৃতীয় বাহুর মানটা বের করতে বলে, তাহলে জাস্ট এটাকে রুট করে দিলে যে মানটা আসবে সেটাই অ্যান্সার, তাই না? কোনো একটা ভেক্টরের মান বের করতে গেলে কি করতে হয়, ভেক্টরটাকে রুট করতে হয়। সো আমি এটাকে রুট করে দিলে যে মানটা পাবো ওইটাই হচ্ছে আমার অ্যান্সার হবে, তাই তো? বুঝতে পারছি ব্যাপারটা? এরপরে বলতেছে ত্রিভুজের তলের সাথে লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। খুবই ইন্টারেস্টিং আরেকটা ম্যাথ। দেখো তো ভাইয়া, এইখানটাতে এই জিনিসটা কি ছিল আসলে, এই জিনিসটা কি ছিল, এটা কি লম্ব ভেক্টর ছিল না? এটা বুঝি, এটা ছিল লম্ব ভেক্টর। মনে করে দেখো তো, আমি যেহেতু ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, ওই ক্ষেত্রফলটা কি, ত্রিভুজটা যেই সারফেসে অবস্থিত সেই সারফেসের উপর এটা লম্ব, তাহলে আমার কাছে কিন্তু ক্ষেত্রফলের মানটা আছে, যেটা হচ্ছে লম্ব দিকে একটা ভেক্টর, লম্ব দিকে একটা ভেক্টর। এবার আমি যদি এই ভেক্টরটার একক ভেক্টরটা নির্ণয় করি, এই ভেক্টরটার একক ভেক্টরটা নির্ণয় করি, দাঁড়াও আমি একটু সিরিয়ালগুলো দিয়ে আসি।
এই ভেক্টরটার একক ভেক্টর ইটা ইজ ইকুয়ালস টু কি হবে 6j মাইনাস 6k ইজ ডিভাইডেড বাই এর যে মান রুট ওভার 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার হচ্ছে 6√2, তাই না? 6√2 যদি লিখি দেখো এখানে কি হবে 1/√2 ইন্টু জে মাইনাস কে। এটা হচ্ছে আমার ওই ত্রিভুজের লম্ব দিকে বা ত্রিভুজের তলের সাথে লম্ব দিকে এটা একক ভেক্টর হাফ ইন্টু 1√2 ইন্টু 1/√2 ইন্টু জে মাইনাস কে। বুঝতে পারছি? জে মাইনাস কে। আচ্ছা, খুবই সুন্দর সুন্দর দুইটা ম্যাথ দেওয়া আছে, আমরা ম্যাথগুলো একটু সলভ করব। দুটি সমান ভেক্টরের লব্ধি মান ভেক্টরগুলোর মানের সমান। ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে বলছে। ওকে, সো ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কি? ডেফিনেটলি আলফা তোমাকে বের করতে বলছে, তাই না? তুমি এটা লব্ধি সূত্র জানতাম, এন্ড তুমি ধরবা এই ভেক্টরগুলোর মান হচ্ছে পি, ধরে নাও ইচ্ছা হচ্ছে তাই। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি ইন্টু কজ আলফা। তোমাকে আসলে আলফা মান বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি যেটা লিখতে পারো কজ আলফা সমান সমান পি স্কোয়ার বাই 2p স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ। ওকে, আমি কিন্তু খুবই ভনিতা করে ম্যাথটা করিনি, খুবই সিম্পলি করছি, তাই না? কি করছি, সরি এখানটা মাইনাস হবে, মাইনাস হাফ, তাই না? মাইনাস হবে মানে পি স্কোয়ারের পাশে ছিল মাইনাস পি স্কোয়ার, তো মাইনাস পি স্কোয়ার একটা থাকে ভাই, এই যে এখানে 2p স্কোয়ার এটা নিচে চলে আসছে। সো এখান থেকে আমি বলতে পারি এটা আমার একটা খুবই নোন ভ্যালু 120 ডিগ্রি, খুবই পরিচিত একটা ভ্যালু 120 ডিগ্রি, তাই তো? আচ্ছা, পরেরটা বলছে এ প্লাস বি আর এ মাইনাস বির মান দেওয়া আছে এবং এদের এই যোগফল এবং বিয়োগফলের মানটা সমান। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, যদি এদের মধ্যবর্তী কোণটা চিন্তা করি, ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস করা হচ্ছে, তাই না? মাইনাস করা হলে যেটা হবে দেখো, আমি এটা বলবো হচ্ছে মাইনাস 2ab কজ আলফা। ওকে, বিয়োগ করা হলে মাইনাস হয়ে যাবে, খুবই সিম্পল একটা জিনিস। অ্যান্ড এখান থেকে আমি যদি লিখি দেখো কজ আলফা, অ্যান্ড এখানেও কজ আলফা আছে, রাইট? কজ আলফা কজ আলফা। সো আমি যেটা করব এইখান থেকে আমি এই যে কজ আলফা এটাকে এদিকে আনবো, কজ আলফাটাকে সুন্দরভাবে এদিকে নিয়ে আসবো, খুব সুইটভাবে। তাহলে আমি লিখবো 2ab কজ আলফা প্লাস 2ab কজ আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। 0 কেন? কারণ দেখো এই সাইডে কিন্তু যে এ বি স্কোয়ার বি স্কোয়ার এগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি, এগুলো আমি হিসাব থেকে বাদ দিচ্ছি। আর এখানে মাইনাস 2ab কেন আসছে এটা তো বুঝি আমরা, রাইট? মাইনাস 2ab আসছে কারণ হচ্ছে আমরা আলফাটা এখন কি 180 মাইনাস আলফা হয়ে গেছে না, ওই যে দিক উল্টা দেওয়ার কারণে বিয়োগ করছি এ মাইনাস বি, ফলে দিক উল্টা দেওয়ার কারণে 180 মাইনাস আলফা হয়েছে। 180 মাইনাস আলফাকে আমি নেগেটিভ কজ আলফা করে লিখতে পারি, দ্যাটস দ্য থিং। ওকে, সো এখান থেকে আমি বলবো 2ab ইন্টু, দেখো 2ab ইন্টু 2 কজ আলফা ইজ ইকুয়ালস টু 0, বা আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি, তাই না? কজ কত মান 0, 90 ডিগ্রির মান 0, রাইট? কজ 90 ডিগ্রির মান 0। তার মানে যদি আমার আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, মানে বেসিক্যালি এখানে 4ab কজ আলফা আসতো। সো এখানে আমি আরেকটা মানে আমি অনেকগুলো লাইন স্কিপ করছি বেসিক্যালি। সো এখানে আমি কি কি লিখতে পারতাম? আমার লাইনটা ছিল হচ্ছে 4ab কজ আলফা ইজ ইকুয়ালস টু 0। তার মানে হয় এই পার্টটা 0 হবে অথবা এই পার্টটা 0 হবে, এন্ড আমি জানি 4ab নট ইকুয়ালস টু 0, ফলে আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। ওকে, আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে আমার বেস্ট প্রসিজার ছিল, বুঝতে পারছো? আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। ওকে, এখন আমরা নেক্সট এটা চলে যাই। কি বলছে? একটি সামান্তরিকের কর্ণদ্বয় এত এত হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? আচ্ছা, এটাও একটা ভালো ম্যাথ, তবে আমরা কিন্তু সন্নিহিত বাহু দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করে ওইটা বের করছি, তাই না? ত্রিভুজের আগের ওইখানে আমরা যদি একটু ব্যাক করি, এখানটাতে কিন্তু ত্রিভুজের আগে আমার আরেকটা জিনিসও ছিল, সেটা হচ্ছে দেখো আমি হাফ কেন দিয়েছিলাম? কারণ আমরা অর্ধেকটা নিয়েছিলাম। যদি সামান্তরিক ধরতাম তাহলে কিন্তু পুরোটা নিতে হতো, তখন জাস্ট এ ক্রস বি হতো। যদি দুইটা সন্নিহিত বাহু এবং তাদের মধ্যবর্তী কোণের কোনো ইঙ্গিত দেওয়া থাকে বা মধ্যবর্তী কোণটা সরাসরি দেওয়া থাকে, আমি যদি তাদের ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল পাই, তাহলে আমি সামান্তরিকের ক্ষেত্রফল পাই। এবার যদি আমি এই চিত্রে ব্যাক করি, দেখো আমি জানি এই সামান্তরিকটার ক্ষেত্রফল হতো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাই না? এটা হচ্ছে আমার ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার এই সামান্তরিকের ক্ষেত্রফল, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, যেখানে এ বি কি ছিল? এ এবং বি
উভয় হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, ক্লিয়ার, সন্নিহিত বাহু। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, আমি যদি চাই এই যে কর্ণ যেটা, এই কর্ণটাকে লিখতে, তাহলে কর্ণটাকে কি আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর? দেখো তো, কারণ এই যে আমার বি ভেক্টর আছে, এ ভেক্টর আছে, অ্যান্ড এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট আকারে কাজ করতেছে এটা, এই কর্ণ ভেক্টরটা, রাইট? একইভাবে এই বি ভেক্টরটাকে আমি যদি একটু এখানটায় নিয়ে আসি, এখানটায় নিয়ে আসি, তাহলে কি হবে, আমার হচ্ছে এই ভেক্টর দুইটা রেজাল্টেন্ট, মানে এ ভেক্টর বি ভেক্টর, তাই না? কিন্তু এখানে মজার ব্যাপারটা আছে, মজার ব্যাপার হচ্ছে এই কর্ণটা আসলে হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। কেন মাইনাস করা হচ্ছে দেখো, আমি যেটা করব, এই ভেক্টরটাকে আমি যদি এই দিকে মুভ করি, একটু সামনে আগায় দিই, আর এই ভেক্টরটাকে যদি মুভ করি, তাহলে কিন্তু আলটিমেটলি এটাই থাকতেছে, তাই না? এটাই থাকতেছে। কিন্তু যদি আমি এই এ ভেক্টরটাকে এই দিকে নিয়ে যাই আর এই বি ভেক্টরটাকে, তাহলে ডেফিনেটলি আমার কি করতে হবে, উল্টাই দিতে হবে, অ্যান্ড তখন আমি হচ্ছে এই কর্ণ ভেক্টরটা পাবো। সো আমার এ ভেক্টর আর হচ্ছে নেগেটিভ বি ভেক্টর, এই দুইটা রেজাল্টেন্ট হচ্ছে এই কর্ণটা। ওকে, এই কারণে হচ্ছে আমি মাইনাস বি দিয়েছি। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি, এই দুইটা কর্ণ। ওকে, এখন আমাকে আসলে বের করতে হবে এ ক্রস বি, আমাকে বের করতে হবে হচ্ছে এ ক্রস বি, যেটা আরো সুন্দরভাবে বলতে গেলে এ ক্রস বি বা কি এ বি সাইন থেটা। যদি শুধু ক্ষেত্রফলের মান নিয়ে কথা বলি, আমাকে এ বি সাইন থেটার ভ্যালুটা বের করতে হবে। তবে আমার কাছে যেটা আছে, আমার কাছে এ প্লাস বি আছে, আমার কাছে এ মাইনাস বি আছে। ওকে, এ প্লাস বি আছে আর এ মাইনাস বি আছে। আমি যদি চাই, দেখো তো এমন করতে পারি নাকি, আমি লিখবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস গুণ করবো একটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আমি জাস্ট করি, দেখি কতদূর কি যায়। সো এ ভেক্টর ক্রস করলে কি হবে, এ ক্রস এ, তাই না, প্লাস হচ্ছে বি ক্রস এ, তারপরে হচ্ছে আর কি আসতেছে, বি এর সাথে এ গেছে, এরপরে হচ্ছে এর সাথে নেগেটিভ বি, তাহলে নেগেটিভ এ ক্রস বি। ওকে, তারপরে হচ্ছে নেগেটিভ বি ক্রস বি। ক্লিয়ার? এটা মোটামুটি আমি পাচ্ছি। এখন দেখো তো, এইটা যে জিরো আর এইটা যে জিরো, এটা কি আমরা জানি? ডেফিনেটলি জানি, কারণ একই দিকে কাজ করতেছে, থেটা জিরো সাইন জিরোর মান জিরো, সো আলটিমেটলি যেটা জিরো। অ্যান্ড এখানে যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে বি ক্রস এ প্লাস বি ক্রস এ। ওকে, বি ক্রস এ, তার মানে যেটা থাকতেছে 2 ইন্টু বি ক্রস এ, 2 ইন্টু বি ক্রস এ, যেটা হচ্ছে এইটার পুরোটা মান, তাই না? তাহলে আমার যদি দরকার হয় যে আমি শুধু বি ক্রস এ এটা নিব, তাহলে ডেফিনেটলি আমার কি করতে হবে, হাফ নিতে হবে একটা, কারণ এটার মান তো 2 ছিল। সো হাফ ইন্টু এ প্লাস বি ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, হাফ দিয়ে দিলাম। অর্থাৎ আমি এখানে বলতে পারি হাফ ইন্টু কর্ণ ভেক্টর দ্বয়ের ক্রস গুণ, কর্ণ ভেক্টর দ্বয়ের ক্রস গুণ। ওকে, এটাই হচ্ছে আমার ক্ষেত্রফল, ডেল। ব্যাপারটা বুঝতে পারছি? এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এখন আমি যদি এই যে গিভেন কোশ্চেনটা আছে, গিভেন কোশ্চেনের ক্ষেত্রফলটা একটু বের করি। কি বলা আছে, কর্ণদ্বয় বলা আছে 3i জে প্লাস 2k আর হচ্ছে i মাইনাস 3j প্লাস 4k। ওকে, খুবই নাইস ম্যাথ। তাহলে আমি বলতে পারি ডেল ইজ ইকুয়ালস টু, যেহেতু আমার কর্ণদ্বয়ের গুণফল তো হবে না, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাই না? তাহলে একটা হাফ চলে আসবে এখানে। অ্যান্ড কর্ণদ্বয়ের গুণফল কি কি আসতেছে দেখি। কর্ণদ্বয়ের গুণফল একটা আছে, আমি যদি লিখি i j k দিলাম, অ্যান্ড লিখবো হচ্ছে 3 1 2 1 নেগেটিভ 3 4, এই হচ্ছে আমার ডান। এরপরে আমি যদি হচ্ছে চলে যাই, তাহলে হাফ, না আমি লাগাই দিচ্ছি, বের হওয়া লাগতে পারে, আমি লাগাই দিচ্ছি, আপনি চাপাই দেন, আমি লাগাই দিচ্ছি। হাফ ইন্টু এখানে হচ্ছে আই নিলাম, আই নিয়ে এরপর আমি হচ্ছে দিব 4 প্লাস,
এখানে কত হবে প্লাস কেন দিচ্ছি কারণ নেগেটিভ 6 সো নেগেটিভ নেগেটিভ 6 হচ্ছে +6 তারপরে হচ্ছে নেগেটিভ j ইনটু j যদি নিয়ে আসি তাহলে হবে হচ্ছে 12 -2 প্লাস k হচ্ছে যেটা থাকে নেগেটিভ 9 নেগেটিভ 2 ওকে এটা থাকে এন্ড দেন এটা যদি তুমি হচ্ছে ক্যালকুলেশন করো তুমি হচ্ছে খুব সুন্দরভাবে ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবা রাইট তুমি খুব সুন্দরভাবে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবা বুঝতে পারছো পুরো ম্যাথটা খুব সুন্দরভাবে তুমি সামান্তরিকের ক্ষেত্রফলটা এখান থেকে কিন্তু বের করে আনলা যদি কর্ণদ্বয় দেওয়া থাকে আমরা কিন্তু কর্ণ থেকে বের করছি মনে রাখবা সামান্তরিকের ক্ষেত্রফল যদি তার সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে জাস্ট a ক্রস b আর যদি কর্ণ দেওয়া থাকে তাহলে হাফ ইনটু a ক্রস b অন দ্য আদার হ্যান্ড ত্রিভুজের ক্ষেত্রে যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে হাফ ইনটু a ক্রস b ক্লিয়ার আচ্ছা এখন আমাকে এখানে বলা হচ্ছে যে তিনটা ভেক্টর এটা কি একই তলে কিনা সমতলীয় কিনা এটা বের করতে তো আমরা এই ক্ষেত্রে যেটা করি সমতলীয় কিনা এইটা বোঝার জন্য আমরা যেটা করব এখানে আমরা দুইটা মেথডে করব ওকে প্রথম মেথডে আমরা এই তলের তল ভেক্টরটা বের করব এই তলের তল ভেক্টরটা যেটা ডেফিনেটলি তল বরাবর থাকবে মানে তলের সাথে লম্ব বরাবর থাকবে তো তল ভেক্টর কি হবে তল ভেক্টর হবে হচ্ছে a ভেক্টর ক্রস b ভেক্টর তাই না এটা হচ্ছে আমার এই ভেক্টরটার একটা তল ভেক্টর এই ভেক্টর মানে এই দুইটা ভেক্টর a ক্রস b এদের হচ্ছে যে তলটা গঠন করতেছে সেই তলের তল ভেক্টরটা এইবার এর সাথে আমি যদি আরেকটা ভেক্টর নিয়ে আসি একটা তল ভেক্টর ওকে যেটা কিন্তু ওদের সাথে সমকোণে আছে তাই না এইবার যদি আমি আরেকটা ভেক্টর নিয়ে আসি যেইটা ওই তল ভেক্টরের সাথে একটা থেটা কোণ উৎপন্ন করতেছে এই বরাবর হচ্ছে আমার তল ভেক্টরটা ছিল a ভেক্টর ক্রস b ভেক্টর এটা হচ্ছে আমার এই ভেক্টরটা a ভেক্টর ক্রস b ভেক্টর আর এইটা হচ্ছে c ভেক্টর এইবার যদি আমি এদের মধ্যবর্তী কোণ প্রমাণ করতে পারি যে থেটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হইতে পারে অথবা আমি যদি এটা প্রমাণ করতে পারি থেটা নট ইকুয়ালস টু 0 ডিগ্রি এটা যদি প্রমাণ করতে পারি ওকে এটা যদি প্রমাণ করতে পারি তাহলে আমার যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমি বলতে পারবো এরা একই তলে কিনা যদি থেটা 90 ডিগ্রি হয় তাহলে ডেফিনেটলি এরা একই তলে অবস্থিত তাই না কারণ অলরেডি আমি হচ্ছে বলতেছি এইটা একটা তল এন্ড এই তল ভেক্টরটা আমার দেওয়া আছে এটা এর সাথে আবার 90 ডিগ্রি কোণে আমরা জানি যে এইটা 90 ডিগ্রি আবার এই যে মানে দুইটা ভেক্টর জে বি এরা এর সাথে 90 ডিগ্রি কোণে আছে এন্ড তৃতীয় যে ভেক্টর এটাও এর সাথে 90 ডিগ্রি কোণে আছে ফলে ডেফিনেটলি এরা একই তলে অবস্থিত তাহলে আমি এবার লিখতে পারি যে 90 ডিগ্রি শর্ত কি ডট সি ইজ ইকুয়ালস টু 0 এইটা তাই না a ক্রস b করার কারণ হচ্ছে আমার a ক্রস b করলাম যাতে আমি তল ভেক্টরটা বের করতে পারি এরপরে ডট করলাম কারণ দেখো আমি যদি 90 ডিগ্রি প্রুফ করতে হয় থিটার মান কিন্তু ক্রসের ক্ষেত্রে sin 90 হয় sin 90 ভ্যালু 1 আমাকে 1 প্রমাণ করা লাগতো বাট ওইটা ইস্যু না ইস্যু হচ্ছে দুইবার ক্রস গুণ করা ঝামেলা তাই না আমি সেই কারণে খুব সুন্দরভাবে ডট গুণ করছি রাইট আর যদি অ্যাকচুয়াল লজিকটা জানতে চাও অ্যাকচুয়াল লজিকটা কি ছিল অ্যাকচুয়াল লজিক হচ্ছে যে আমার একই দিকে থাকলে অর্থাৎ এই যে এই তলটা যেই দিকে আছে যদি উচ্চতাও সেই দিকে থাকে তাহলে ম্যাক্সিমাম আয়তন পাওয়া যায় এন্ড এইটা আসলে আমরা আয়তন বের করছি এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার আয়তন ওকে এন্ড আমরা আয়তনটা বের করে দেখলাম যে এটা যদি ম্যাক্সিমাম হয় বা ওই ম্যাক্সিমাম ডিরেকশনে যদি কোনো আয়তন এক্সিস্ট করে তাহলে ওটা ডেফিনেটলি একই দিকে অবস্থিত না বুঝছো আর এইটা সমান সমান আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো তো আমি যে ম্যাট্রিক্সটা লিখবো আইজে কে লিখবো না আইজে কে না লিখে আমি একবারে লিখবো 1 -3 5 1 -3 5 এদিকে হচ্ছে a ক্রস b যদি করতে হয় তাহলে 2 1 -1 আর এখানে b এর ক্ষেত্রে হবে হচ্ছে 3 -2 and 4 ওকে এখানে কথা হচ্ছে তোমরা যখন ক্রস গুণ করছো তোমরা তো এখানে i লিখতা এখানে j লিখতা এখানে k লিখতা তাহলে আমি কেন এখানে অন্য একটা ভেক্টর ইনপুট দিলাম এর পেছনে রিজন হচ্ছে দেখো তুমি যদি লিখো এখানে i j k এরপর তুমি যদি এই যে c ভেক্টরটা এইটার সাথে গুণ করো
তাহলে এই যে আই, এই আই এর সাথে সি এর আইটা গুণ হয়ে যাচ্ছে, ডট হয়ে যাচ্ছে, ডটের কারণে 1 হচ্ছে, এই কারণে 1 থাকতেছে। যদি -3 যে আর হচ্ছে তুমি শুধু 1 যে এইটা যদি তুমি ডট করো তাহলে শুধু -3 থাকতেছে, একইভাবে 5 থাকতেছে। বুঝতে পারছো? এন্ড এইটার ম্যাট্রিক্সটার মান যদি আমার 0 হয়, যদি 0 হয় তাহলে এটা সমতলীয়, যদি 0 না হয় তাহলে এটা সমতলীয় না। বুঝতে পারছো? এটা মানে 0 না হওয়ার ব্যাপারটা কি? 0 না হওয়া মানেই ওদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে এন্ড অ্যাঙ্গেলটা নট ইকুয়ালস টু 0। ওদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে এন্ড অ্যাঙ্গেলটা নট ইকুয়ালস টু 0 এন্ড অলসো অ্যাঙ্গেলটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। মানে খুব সিম্পল একটা কথা যে আমার যদি সমতলীয় না হয় তাহলে কিন্তু যদি সমতলীয় না হয় এই ক্ষেত্রে থেটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে, তাই না? সমতলীয় না হলে। আর যদি সমতলীয় হয় তাহলে থেটা ইজ ইকুয়ালস টু 0 হবে। খুবই সিম্পল কথা। সরি, যদি সমতলীয় হয় তাহলে থেটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। খুবই সিম্পল একটা কথা, তাই না? আচ্ছা, তাহলে এই ভেক্টরটা, এই ম্যাথটাও হচ্ছে তোমরা করে ফেলবা, এরা সমতলীয় হবে ডেফিনেটলি। আচ্ছা, এটা গেল মেথড 1। এবার মেথড 2টা আমরা কিভাবে দেখব দেখো, খেয়াল করো। এইখানে 2 আর 3 আছে, 2 আর 3 আছে, তাই না? এদের গ্যাপটা যদি তুমি একটু চিন্তা করো, দেখো 1 আসতেছে, 2 আর 3 এর গ্যাপ। এটা কিন্তু সব ম্যাথের জন্য খাটবে না, আবার বলে নিচ্ছি, এটা কিন্তু সব ম্যাথের জন্য খাটবে না। ওকে, আবার খাটতেও পারে। আর তোমাকে যে ম্যাথটা দিয়েছে দেখা গেল টিচার হয়তো বা এভাবেই তোমাকে সাজায় গুছিয়ে দিয়েছে যে দেখো কোপ্লেনার কিনা, তুমি এটা প্রমাণ করো এভাবে। তো দেখো, আমি যদি একটু ভেক্টর দুটাকে লিখি, দেখো তো এমন হয় নাকি, 3i মাইনাস 2j প্লাস 4k, এটা হচ্ছে বি ভেক্টরের মানটা ছিল, আর এ ভেক্টরের মানটা ছিল হচ্ছে 2i প্লাস j মাইনাস কে। ওকে, মাইনাস কে। অ্যান্ড এদেরকে যদি আমি বিয়োগ করি, আমার ইচ্ছে হচ্ছে তাই, আমি যদি বিয়োগ করি তাহলে দেখো এই যে i মাইনাস 3j প্লাস 3k, সরি মাইনাস প্লাস 5k হবে, তাই না? মাইনাস কে, ওইটাকে আমি বিয়োগ করতেছি, সো প্লাস 5k, এখানে হবে হচ্ছে প্লাস 5k, তাই তো? অ্যান্ড এইটাই কিন্তু আমার আসলে গিভেন সি এর মান, গিভেন সি এর মান। অর্থাৎ আমি বলতে পারি এ আর বি এর রেজাল্টেন্ট হচ্ছে সি। এবার যদি এ আর বি এর রেজাল্টেন্ট সি হয় তাহলে কি কোনো সম্ভাবনা আছে যে এরা সমতলীয় হবে না? অবশ্যই না, কোনো সম্ভাবনা নাই। এই কারণে আমি বলতে পারি এরা সমতলীয়, এরা হচ্ছে সমতলীয় ভেক্টর। বুঝতে পারছো? সমতলীয় ভেক্টর। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা তোমাদের একটু বলে দিই। সেটা দেখো তো, একটা ভেক্টর মনে করো এ ভেক্টর ইজ ইকুয়ালস টু তোমাকে বলতেছে 2i প্লাস জে মাইনাস কে, 2i প্লাস জে মাইনাস কে, এই ভেক্টরটা তোমাকে দেওয়া আছে। ওকে, এই ভেক্টরটা কি বোঝায়? 2i এইটা হচ্ছে এই ভেক্টরটার এক্স বরাবর উপাংশ, এক্স বরাবর উপাংশ। ওকে, এই জে যেটা মানে 1j বেসিক্যালি, এটা হচ্ছে ওয়াই বরাবর উপাংশ, ওয়াই বরাবর উপাংশ। আর এই যে কে, এটা হচ্ছে আমার কি জেড বরাবর উপাংশ, এইটা একটু তোমরা খেয়াল রাখবা, আমরা ভবিষ্যতে কয়েকটা ম্যাথ করব, ওইখানে এই কনসেপ্টটা খুব বেশি কাজে লাগবে। ওকে, নেক্সট ম্যাথটা দেখি কি বলছে। আরে নদী নৌকার ম্যাথ চলে আসছে, চলো শুরু করি। তো বলতেছে নদীর স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ বলছে 12 কিলোমিটার পার আওয়ার, এবং এখানে নৌকার কোনো ডিরেকশন দেওয়া নাই, মানে ইনিশিয়ালি নৌকাটা হচ্ছে আমার এখানে আছে, নৌকাটা এখানে আছে আমার, অ্যান্ড এই নৌকাটা আমার হচ্ছে যাত্রা করবে, তাই না? এই নৌকাটা হচ্ছে আমার যাত্রা করবে। ওকে, এই নৌকাটা এখানটায় আছে, নৌকাটা যাত্রা করবে। এই নৌকার বেগ কত বলা আছে? 12 কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা, এইখানে তুমি চাইলে এই কিলোমিটার পার আওয়ারই রাখতে পারো, আবার তুমি চাইলে মিটার পার সেকেন্ডে নিতে পারো। ওকে, তোমার ইচ্ছা। সো আমি কিলোমিটার পার আওয়ারই রাখি, যেহেতু সবকিছু কিলোমিটারে দেওয়া আছে, আমি কিলোমিটার পার আওয়ারই রাখি, নো অফেন্স। এইবার বলতেছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে কোন দিকে চলবে? সর্বনিম্ন দূরত্বে। ওকে, সো সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার শর্ত কি?
সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার শর্ত হচ্ছে তোমাকে লম্ব বরাবর পৌঁছাইতে হবে, তোমার লম্ব বরাবর তোমাকে পৌঁছাইতে হবে, এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, তাই না? তাহলে সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে গেলে তোমাকে ডেফিনেটলি রওনা দিতে হবে কোন দিকে? রওনা দিতে হবে এরকম কোন একটা অ্যাঙ্গেলে, তাই না? এরকম কোন একটা আলফা কোণে, এবং থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি, এটা থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে দেখো আমার কন্ডিশন হচ্ছে থিটাই অ্যাপ্লাই হবে, তাই না? এখানে কন্ডিশন হবে থিটাই অ্যাপ্লাই। আমি লিখবো হচ্ছে tan থিটা tan থিটা ইজ ইকুয়ালস টু কি লিখবো? নৌকার বেগ স্রোতের বেগ, যেটা সিম্পল আমার ম্যাথ, এটা তো এই যে রেজাল্টেন্টের ম্যাথ না। সো কার সাথে থিটা কনসিডার করছি? স্রোতের সাথে না? তাহলে যার সাথে থিটা সে থাকবে সিঙ্গেল, তাহলে স্রোতের বেগ হচ্ছে 6 প্লাস 12 cos আলফা বাই হচ্ছে 12 sin আলফা। ওকে, 12 sin আলফা। এন্ড দেখো এই যে tan থিটা, এইটার মানটা হচ্ছে আমার কি হচ্ছে? এই tan থিটার মানটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তাই না? আমি অসংজ্ঞায়িতকে 1/0 আকারে লিখবো, এটা যদিও ভুল, স্টিল আমি লিখতেছি, কারণ tan 90 মান 1/0, যদিও এটা অসংজ্ঞায়িত বলা হয়, স্টিল আমি এই আকারে লিখতেছি। অ্যান্ড লেখার পরে আমি যেটা নেক্সট লাইনে লিখবো সেটা হচ্ছে 6 প্লাস 12 cos আলফা ইজ ইকুয়ালস টু 0, বা এখান থেকে লিখবো হচ্ছে আমি আলফা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স অফ নেগেটিভ 6/12 which is 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ব্যাপারটা বুঝছো? এটা হচ্ছে আমার কি, কোন দিকে চলতে হবে? 120 ডিগ্রি কোণে চলতে হবে, এটা একটা অ্যাপ্রোচ ছিল। এরপরে আমি যদি আরেকটা অ্যাপ্রোচের কথা বলি, আরেকটা অ্যাপ্রোচ হবে, দেখো তো, সোজা যদি অপর পারে পৌঁছাইতে হয় না, সোজা অপর পারে পৌঁছাইতে গেলে আমার এই নৌকার কোনো এক্স বরাবর বেগ থাকা যাবে না, মানে এই বরাবর আমার কোনো বেগ থাকা যাবে না। এ তো বেগ দুই দিকেই আমি কনসিডার করব, একটা ওয়াই বরাবর একটা এক্স বরাবর। তাহলে আমি যদি লিখি যে ভি অফ এক্স, নৌকার যেই বেগ টোটালটা, রেজাল্টেন্টটাকে ভি বলতেছি, তাহলে ভি অফ এক্স এইটা কি হবে? এটা হবে নৌকার যে নিজস্ব বেগ আছে তার এক্স বরাবর কম্পোনেন্ট। তাহলে নৌকার আমি কি কনসিডার করতেছি? নৌকা হচ্ছে স্রোতের সাথে আলফা কোণে যাচ্ছে, তাহলে নৌকার এক্স বরাবর কম্পোনেন্ট হবে 12 cos আলফা প্লাস স্রোত তো এক্স বরাবরই আছে তাই 6। ওকে, এন্ড এইটা হচ্ছে 0 হইতে হবে, এটা হচ্ছে 0 হইতে হবে। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স অফ নেগেটিভ 6/12 হুইচ ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি। এভাবেও করতে পারি, ইচ্ছা আমার। এটা হচ্ছে মেথড 2 আর ওইটা হচ্ছে উপরেরটা মেথড 1 ছিল। ক্লিয়ার? মেথড 1 মেথড 2 বুঝতে পারছো? এটা হচ্ছে কোন দিকে চলতে হবে সর্বনিম্ন দূরত্বে পৌঁছানোর জন্য। এরপর সর্বনিম্ন দূরত্ব কত? ডেফিনেটলি সর্বনিম্ন দূরত্ব নদীর প্রস্থ, এটা তো করে দেওয়ার কিছু নাই, এটা 10 কিলোমিটার, তাই না? নদীর প্রস্থ এটাই তো সর্বনিম্ন দূরত্ব, এটা নিয়ে কোনো কোশ্চেন হবে না। এক্ষেত্রে কত সময় লাগবে? তাহলে দেখো তো, যেই দিকে আমি যাচ্ছি ওই দিক বরাবর আমার যেই বেগটা কাজ করতেছে ওইটা, আর ওই যে আমার যেহেতু সমবেগ, এখানে কোনো ত্বরণের কথা বলা নাই, সো আমি লিখবো হচ্ছে গ নাম্বার, প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়ালস টু কি? আমার হচ্ছে দূরত্ব বাই বেগ, দূরত্ব বা সরণ যেটাই বলো না কেন, দূরত্ব বাই বেগ। সো এখানে দূরত্ব কত? 10 কিলোমিটার। আর ওই বরাবর বেগ কত? এটা হবে হচ্ছে রুট ওভার, আমি 120 ডিগ্রি কোণে চালনা করতেছি না, তাহলে হচ্ছে 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 6 ইন্টু cos 120 ডিগ্রি। ওকে, চাইলে এভাবেও করতে পারি। তাহলে এটার অ্যান্সার কত আসবে? যা আসে ওইটা হচ্ছে আমার কি? প্রয়োজনীয় সময়, ওইটা হচ্ছে আমার প্রয়োজনীয় সময়। এবার এই জিনিসটাই আমি আরেকভাবে করতে পারি, আমি চাইলে লিখতে পারি টি সমান সমান, এইটা হচ্ছে, দেখো খেয়াল করে, আমার যে ওয়াই বরাবর কম্পোনেন্ট, এটা দিয়ে করছি না, আমি ওয়াই বরাবর কম্পোনেন্ট দিয়ে আমি চাইলে নৌকা যেদিকে যাচ্ছে ওই দিক বরাবরও করতে পারতাম, কিংবা যদি আমার কাছে স্রোতের দিকটা থাকতো ওই দিকেও করতে পারতাম। অর্থাৎ এই জিনিসটা, এই যে দূরত্ব বাই বেগ, এটা আমি যে কোনো দিকে ধরতে পারি, কিন্তু যেই দিকে দূরত্ব ধরবো ওই দিকে বেগটা ধরবো। মানে আমি যদি চাইতাম যে এই নিচে লিখবো আমি নৌকার বেগ, তাহলে আমাকে লিখতে হবে যে স্রোতের সাথে আলফা কোণে সরণ। বুঝতে পারছো? মানে এই যে এই পয়েন্ট থেকে স্টার্ট করছে, তো
এই পয়েন্ট থেকে এই পুরো সরণটা যদি আমার কাছে থাকতো, এইটা হচ্ছে আমার নৌকার অ্যাকচুয়াল সরণ ছিল, মানে যদি স্রোত না থাকতো, নৌকা ওইদিকে রওনা দিছে আর ওইদিকেই সে যাত্রা শুরু করছে, তো ওই বরাবর আর নৌকার বেগটা। একইভাবে যদি স্রোতেরটা করতাম তাহলে স্রোতের দিকে আমার সরণটা লাগতো, স্রোতের বেগ। সো এর থেকে বেটার হচ্ছে লব্ধি বরাবর করা, তাই না? লব্ধি বরাবর করা। আচ্ছা, এটা গ নাম্বার, এইটা ছিল খ নাম্বার, এইটা হচ্ছে খ নাম্বার, এটা আসলে আচ্ছা খ নাম্বারই তো, আচ্ছা হোয়াটএভার, বুঝতে পারছো পুরো কনসেপ্টটা? এটা গেল হচ্ছে একটা ফেজ। এরপরে সেকেন্ড ফেজে বলতেছে যে নদীর ওই সেম ম্যাচ ছিল, সর্বনিম্ন সময়ে পার হইতে হলে কোন দিকে যাইতে হবে। খুব সিম্পল একটা কথা, সর্বনিম্ন সময়ে পার হইতে গেলে আমার কি করতে হয়? রওনা দিতে হয় 90 ডিগ্রি কোণে, তাই না? রওনা দিতে হয় 90 ডিগ্রি কোণে, রওনা দিতে হয় 90 ডিগ্রি করে। তাহলে কোন দিকে চলতে হবে? অবশ্যই এটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর চলতে হবে, তাই না? নদীর প্রস্থ বরাবর আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণে চলতে হবে। ওকে, নদীর প্রস্থ বরাবর আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণে চলতে হবে, তাই না? এটা তুমি চাইলে প্রমাণ করতে পারো, কিভাবে? আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু করে দেখি, একটু আমাদের মতো ভেঙে করে দেখি। তাহলে গ নাম্বার, আমার দেখো প্রয়োজনীয় সময় টি হচ্ছে কি হবে? আমি যেই বরাবর দূরত্ব নিব, আমি জানি তোমার হচ্ছে টি ইজ ইকুয়ালস টু কি, দূরত্ব বাই বেগ না? তাহলে হচ্ছে 10 কিলোমিটার ইজ ডিভাইডেড বাই আমার হবে হচ্ছে ভি সাইন আলফা, তাই না? এবার এই মানটা মিনিমাম হবে কখন? দেখো 10 কিলোমিটার তো কনস্ট্যান্ট, ভিও কনস্ট্যান্ট, তার মানে এই মানটা মিনিমাম হবে যখন সাইন আলফা এই জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। অ্যান্ড সাইন আলফার ম্যাক্সিমাম কখন হয়? আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রিতে। এখান থেকে আমি মোটামুটি এটা বলতে পারি, যে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। ওকে, এইবার 90 ডিগ্রি কোণে তুমি রওনা দিলাম, বাট পথের দৈর্ঘ্য কত হবে এটা তুমি জানি না। সো 90 ডিগ্রি কোণে আমি রওনা দিছি, বাট পথের দৈর্ঘ্যটা আমি জানি না। তবে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সময়। আমি জানি পথের দৈর্ঘ্য, এটা হচ্ছে যদি আমি কনসিডার করি অ্যাজ ডি ইজ ইকুয়ালস টু কি হবে? ভিটি না, পথের দৈর্ঘ্য ভি ইন্টু টি। ডাব্লু কেন দিলাম? আমি লব্ধি ধরেছি ডাব্লু। তাহলে এখান থেকে আমি বলতে পারি লব্ধির মানটা কত, দেখো তো। লব্ধির মানটা কি হবে? 90 ডিগ্রি কোণে রওনা দিচ্ছে, সো হচ্ছে আমার ওই যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos 90 ভ্যালু হচ্ছে 0, তার মানে যেটা থাকে এটা তো ইন্টু টি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি, তাহলে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, জাস্ট এটা থাকে। কিন্তু টি এর জায়গায় যেটা লিখবো সেটা হচ্ছে এই যে 10 কিলোমিটার বাই ভি সাইন 90। ওকে, ভি সাইন 90, অ্যান্ড এইটা মিলে যেটা থাকতেছে সেটা হচ্ছে 10 রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই জাস্ট ভি। ওকে, অ্যান্ড এইটার যে মান থাকবে এটাই হচ্ছে আমার কি, ওই বরাবর অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে আমার ওই বরাবর, মানে যেই বরাবর নৌকাটা পৌঁছাবে ওইটা বরাবর অতিক্রান্ত দূরত্ব ডি। ক্লিয়ার? আর এক্ষেত্রে কত সময় লাগবে? সময় তো ওই যে সিম্পল কথা, টি এর সময়, টাইম কিন্তু সেম থাকবে, টাইমটা সেম থাকবে। ওকে, সো এই যে সর্বনিম্ন সময়ে পার হইতে হলে আমি যে এখানে 90 ডিগ্রি দিলাম, এইখানে টি এর মানটা দেখো, এই টি এর মানটা 90 ডিগ্রি যদি ধরি তাহলে ওং নাম্বার আমার হবে হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 10 কিলোমিটার বাই নৌকার বেগ হচ্ছে ভি 12 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়ালস টু 10/12 আওয়ার। এটা হচ্ছে আমার টি সময়। ওকে, এটা হচ্ছে আমার সময় টি। আশা করি বুঝতে পারছো পুরো ম্যাথটা। এরপরে হচ্ছে আমরা একটা ছোট্ট জিনিস আরেকটা শিখবো এখানে। ওকে, আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত খেয়াল করো, তোমার কিন্তু নৌকার বেগ স্রোতের বেগের থেকে বেশি ছিল। যদি নৌকার বেগ স্রোতের বেগের থেকে কম হয় তাহলে তুমি কখনোই সোজা অপর পারে পৌঁছাইতে পারবা না। এটা প্রথম শর্ত। যদি বেশি হতো, মানে নৌকার বেগটা যদি বেশি হতো, সোজা অপর পারে পৌঁছানোর শর্ত আমরা আগের ম্যাথে করছিলাম, মানে আগের পৃষ্ঠায় করছিলাম, তাই না? যে সোজা অপর পারে পৌঁছানোর শর্ত ছিল আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স অফ কি ছিল? নৌকার বেগ, সরি স্রোতের বেগ বাই
নৌকার বেগ, তাই তো, স্রোতের বেগ বাই নৌকার বেগ, এন্ড এখানে একটা মাইনাস ছিল, এটা স্রোতের বেগ বাই নৌকার বেগ। কিন্তু এইখানে খেয়াল করো, যদি নৌকার বেগটা কম হয় তাহলে কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যায়, তখন এটাকে ডিফারেন্সিয়েশন দিয়ে সলভ করতে হয়, এন্ড এই ক্ষেত্রে আলফা হবে হচ্ছে কজ ইনভার্স অফ নেগেটিভ নৌকার বেগ বাই স্রোতের বেগ, স্রোতের বেগ, নৌকার বেগ বাই স্রোতের বেগ। ওকে, এটা কি ছিল, এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে প্রয়োজনীয় যাত্রা কোণ। ওকে, যাত্রা কোণ মানে এই কোণে যদি তুমি রওনা দাও এবং যদি এই যে এই কন্ডিশনটা থাকে যে আমার ওই হচ্ছে তোমার নৌকার বেগের থেকে স্রোতের বেগটা বেশি, তাহলে তুমি যেটা পাবা ডেফিনেটলি এটা সোজা অপর পাশ না, সোজা অপর পাশ না, হয়তোবা তোমাকে ঠেলতে ঠেলতে এইরকম একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু ওই কন্ডিশনে এইটাই হচ্ছে আমার মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স এইটাই হবে, বুঝতে পারছো? ওই কন্ডিশনে মিনিমাম ডিস্টেন্স এইটা, অন্য কন্ডিশনে তোমার হচ্ছে মিনিমাম ডিস্টেন্স ডেফিনেটলি প্রস্থ বরাবর, কিন্তু ওই একটা স্পেসিফিক কন্ডিশনে মিনিমাম ডিস্টেন্স হচ্ছে ওইটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলতেছে যে 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি গাড়ি একটি ট্রাককে 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলতে দেখলো, ট্রাকের প্রকৃত বেগ কত? মানে আমরা আপেক্ষিক বেগে মোটামুটি ঢুকে পড়ছি, সো খেয়াল করো আমরা এখানে একটা ছোট্ট কনসেপ্ট আগে ক্লিয়ার করবো, সেটা হচ্ছে আপেক্ষিক জিনিসটা কি। আপেক্ষিক জিনিসটা কি এটাকে একটু ক্লিয়ার করি। মনে করো একটা স্কেল নিয়েছো তুমি, একটা স্কেলের এখান থেকে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 এরকম আছে, ঠিক আছে? এখন তুমি একটা ছোট্ট লাঠি, তুমি এটাকে মেজার করছো, ধরো এই হচ্ছে লাঠিটা, এন্ড তুমি এটাকে মেজার করছো, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাই না? এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এইবার যদি তুমি আরেকটা স্কেল নাও, যে স্কেলটার এই পার্টটা না ভাঙা, এই পার্টটা ভাঙা, সেই স্কেলটা শুরু হয় হচ্ছে 1 অ্যান্ড দেন 2, 3, 4, 5 এভাবে, তাহলে এই স্কেলের রেসপেক্টে তোমার এর লেন্থটা হবে হচ্ছে কত? এর লেন্থটা হবে হচ্ছে 4 সেন্টিমিটার, তাই না? ওই নতুন স্কেলটা যেটার এই পাশের পার্টটা ভাঙা, সো এটাতে কি হবে? 4 সেন্টিমিটার লেন্থ দেখাবে, তাই না? এন্ড এই যে ডিফারেন্সটা, অর্থাৎ এইটার রেসপেক্টে ওইটার দূরত্ব, মানে এই যে আমার দূরত্ব কি বলে দৈর্ঘ্যটা, এইটার সাপেক্ষে ওইটার দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা, এই যে সাপেক্ষিক আপেক্ষিক দৈর্ঘ্য, এটা বের করার উপায় হচ্ছে যার সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হবে, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হবে। ক্লিয়ার? যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হবে, খুব সিম্পল একটা জিনিস, কারণ তুমি চাচ্ছ যে কতটুকু ইরোর এটা বের করতে, বা যেই স্কেলটা, সেই স্কেলটা সাপেক্ষে ওর দৈর্ঘ্যটা কত এটা বের করতে, তো যার সাপেক্ষে করতে চাচ্ছ তাকে বিয়োগ করতে হবে। ক্লিয়ার? যেমন ধরো তুমি যদি চাও এই যে লাঠিটা, মানে ইটস লাইক যে হচ্ছে এই যে যার সাপেক্ষে, অর্থাৎ এই যে এইটা, এটার সাপেক্ষে এটার তোমার হচ্ছে পার্থক্য কত বা কতটুকু ভাঙা, এটা যদি বের করতে চাও, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে? 4 সেন্টিমিটার, কারণ ওইটা বের করতে চাচ্ছ কার সাপেক্ষে? 3 এর রেসপেক্টে, তাহলে ওইটা থেকে বিয়োগ করে দিতে হবে। খুবই সিম্পল একটা জিনিস, বুঝতে পারছো? একইভাবে মনে করো একটা গাড়ি সে হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। আরেকটা গাড়ি সে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এখন এই যে 30 কিলোমিটার পার আওয়ার বা 50 কিলোমিটার পার আওয়ার, এই জিনিসগুলো কে দেখতেছে? এই জিনিসগুলো তুমি দেখতেছো, যে বাইরে দাঁড়ায় আছে, যে বাইরে দাঁড়ায় আছে সেই তুমি দেখতেছো হচ্ছে এই জিনিসগুলো। কিন্তু এই যে গাড়িটা, এই গাড়ির ভেতরে যে ড্রাইভার, তারা আসলে একে অপরকে কিভাবে দেখতেছে? তখন কি করতে হবে? যার সাপেক্ষে তাকে বিয়োগ। আমি ধরে নিই 30-এর সাপেক্ষে 50-কে চাচ্ছি, তো আমি করব হচ্ছে 50 মাইনাস 30 কিলোমিটার পার আওয়ার। ওকে, অ্যান্ড এটা হবে হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। যদি আমি চাইতাম এর সাপেক্ষে ওর, তাহলে আমাকে করা লাগতো হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার
-50 km/h, অ্যান্ড আমি পাইতাম হচ্ছে কত, -20 km/h। তাহলে দুইটা কি বোঝায়, 20 km/h মানে 30-এর জন সে দেখবে যে এই গাড়িটা তার থেকে আরো সামনে চলে যাচ্ছে 20 km/h বেগে, কারণ +20 আসছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এর যেহেতু -20 আসছে, এ দেখবে এই গাড়িটা পেছনে তার উল্টো দিকে 20 km/h বেগে পেছনে চলে যাচ্ছে। বুঝতে পারছো পুরো ব্যাপারটা? এইটা হচ্ছে আমার টোটাল কনসেপ্টটা, যে আমার যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হবে। খুবই সিম্পল একটা জিনিস। ওকে, এখন এইখানে দেখো যে ম্যাথটা দিয়েছে যে 40 km/h বেগে চলমান একটি গাড়ি একটি ট্রাককে 40 to 3 km/h বেগে উত্তর দিকে চলতে দেখলো। দেখলো মানেই হচ্ছে সাপেক্ষ, দেখলো মানেই হচ্ছে কি সাপেক্ষ, দেখলো মানেই হচ্ছে সাপেক্ষ, এখানে সাপেক্ষ আছে। তার মানে কি বলতে পারি যে আমার এখানে ট্রাকের যেটা এটা হচ্ছে আপেক্ষিক বেগ, ট্রাকের এটা আপেক্ষিক বেগ আর গাড়ির এটা মূল বেগ। বুঝতে পারছি? তাহলে আমি যদি চিন্তা করি, দেখো তো ট্রাকের বেগ, আমি যদি ধরি গাড়িটা এই দিকে যাচ্ছে, এটা হচ্ছে গাড়ি যাচ্ছে 40 km/h বেগে। এখন সে দেখতেছে ট্রাক যাচ্ছে উপরের দিকে, সে কি দেখতেছে ট্রাক যাচ্ছে উপরের দিকে কত 40√3 km/h বেগে, 40√3 km/h বেগে ট্রাক যাচ্ছে। এখন যদি আমার বের করতে হয় যে আসলে ট্রাকের প্রকৃত বেগটা কত, দেখো তো আসলে জিনিসটা কি। আমি যদি চিন্তা করি ট্রাকের প্রকৃত বেগ ভিটি, তাহলে ট্রাকের প্রকৃত বেগ থেকে আমি যদি এই যে ভি অফ কার এটা বাদ দিই, তাহলে কি আলটিমেটলি আমি ভিসিটি পাচ্ছি না? আমি বুঝি এটা সিটি না টিসি, টিসি। এখানে একটু কনফিউজড হয়ে যায় মানুষজন, সেটা হচ্ছে কার বেগ, ট্রাকের কার সাপেক্ষে সি, সো কারের, সো সিটা পরে থাকবে টিটা আগে থাকবে, এইটা। এন্ড আমাকে এখন বের করতে হবে এইটা, আমাকে এই ভ্যালুটা দেওয়া আছে, আমাকে এই ভ্যালুটা দেওয়া আছে। বুঝতে পারছো? দুইটা ভ্যালু দেওয়া আছে এন্ড আমাকে বের করতে হবে এইটা। সো আমি কি এটা লিখতে পারি, দেখো তো, যে ভিটি ইজ ইকুয়ালস টু ভিটিসি প্লাস ভিসি, এটা কি লিখতে পারি? সবগুলো কিন্তু ভেক্টর, স্কেলার না, সব হচ্ছে ভেক্টর, সব হচ্ছে ভেক্টর। এটা লিখতে পারি না? এন্ড এইটাই হচ্ছে আমার মেইন কাহিনী, ভিটি ইজ ইকুয়ালস টু ভিটিসি প্লাস ভিসি। তাহলে দেখো ভিসি আছে, এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে ভিটিসি, এন্ড এই দুইটার যে রেজাল্টেন্ট এইটা, এইটা হচ্ছে আমার ভিটি। ওকে, এটা হচ্ছে আমার ভিটি, এটা হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ, ট্রাকের প্রকৃত বেগ এইটা। এন্ড তোমাকে আসলে এটা বের করতে হবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এটার মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, তাই না? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কিভাবে বের করব? খুব সিম্পল একটা অ্যাপ্রোচ, আমি লিখব যে ভিটি যেটা ট্রাকের প্রকৃত বেগ, এটা হচ্ছে √ওভার কি হবে 40 স্কোয়ার প্লাস 40√3 স্কোয়ার। আর লেখার দরকার নেই কিন্তু, কারণ কজ আছে, কজ 90 ভ্যালু 0, তো দরকার নেই, বা রুট দিয়ে দিলাম। এন্ড এখানে লিখবো হচ্ছে আমি কি, এই যে √ওভার 40 আছে এখানে একটা ব্র্যাকেট হবে। ওকে, তো 40 স্কোয়ার প্লাস হচ্ছে 40 স্কোয়ার ইন্টু 3, তাহলে বলতে পারি মোটামুটি এটার অ্যান্সার হবে হচ্ছে 40 স্কোয়ার ইন্টু 4, ওকে, হুইচ ইজ 80 km/h। এটা হচ্ছে ট্রাকের বেগ ছিল 80 km/h। ওকে, ট্রাকের বেগ ছিল 80 km/h। একই সাথে ট্রাকের দিকটা যদি আমি বের করতে চাই, কার সাথে? গাড়ির সাথে, গাড়ির সাথে ট্রাকের দিক থেটা, এটা হচ্ছে থেটা। তাহলে থেটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ, থেটা কার সাথে কনসিডার করতেছি আমি? গাড়ির সাথে। তাহলে 40 নিচে প্লাস 40√3 cos 90, যেটা অলরেডি 0 হয়ে গেছে, আর উপর হবে হচ্ছে 40√3 sin 90, যেটা 1 হয়ে গেছে, তাই না? তাহলে আলটিমেটলি যেটা থাকতেছে উপরে 40√3 আর নিচে থাকতেছে 40, হুইচ ইজ tan ইনভার্স অফ √3, যা মান আসে তাই, যা মান আসে তাই। ওকে, এটা হচ্ছে আমার দিক, এটা হচ্ছে আমার ট্রাকের বেগের দিক, ট্রাকের বেগের দিক। বুঝতে পারছো পুরো ব্যাপারটা? এটা হচ্ছে আমার ট্রাকের বেগের দিক। এখন তাহলে আমার আরেকটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ, এই ম্যাথটা অনেক ফেমাস আই গেস, তাই না? যে উইন্ডশিল্ড ভিজবে কিনা সেই ম্যাথটা।
সো উইন্ডশিল্ড ভিজবে কিনা এটার আগে আমাকে একটু গাড়িটা নিয়ে চিন্তা করতে হবে। চলো গাড়িটার দিকে দেখে দেখো, এখান থেকে হচ্ছে বৃষ্টি পড়তেছে, গাড়ির উপর বৃষ্টি পড়তেছে, ওকে, কোনো কিছু নাই, বাতাস টাতাস কিছু নাই, গাড়ির উপর বৃষ্টি পড়তেছে। যদি বৃষ্টিটা সোজা পড়ে, যদি বৃষ্টিটা সোজা পড়ে তাহলে কি হবে? বৃষ্টিটা যদি সোজা পড়ে তাহলে কিন্তু দুইটাই ভিজবে, তাই না? বৃষ্টি যদি সোজা পড়ে, নিচে পড়লে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, সোজা নিচে পড়লে, ওকে, দুই কাজে ভিজবে। যদি বৃষ্টিটা এভাবে পড়ে, এভাবে, তাহলে শুধু প্রথমটা ভিজবে, তাহলে শুধু প্রথমটা ভিজবে। আর যদি বৃষ্টিটা এভাবে পড়ে তাহলে হচ্ছে শুধু দ্বিতীয়টা ভিজবে, ওকে, তাহলে শুধু দ্বিতীয়টা ভিজবে। ক্লিয়ার? তিনটে শর্ত। যদি সোজা পড়ে তাহলে হচ্ছে আমার দুইটা কাছে ভিজবে। যদি হচ্ছে এই যে এইদিকে হেলে পড়ে, যেটা হচ্ছে আমার কোন দিক পড়ে, তোমাদের বাম দিকে, বেসিক্যালি বাম দিকে হেলে পড়ে, তাহলে হচ্ছে তোমার কোনটা, প্রথমটা ভিজবে। আর যদি ডান দিকে হেলে পড়ে তাহলে দ্বিতীয়টা ভিজবে। ব্যাপারটা ক্লিয়ার? এখন আমরা এটা বের করব কিভাবে। দেখো, বৃষ্টি তো নিচের দিকে পড়তেছে, বৃষ্টি তো নিচের দিকে পড়তেছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, বৃষ্টি নিচের দিকে পড়তেছে। ও সরি, 60 কিলোমিটার না, বৃষ্টি পড়তেছে হচ্ছে 10 কিলোমিটার বেগে, বৃষ্টি পড়তেছে 10 কিলোমিটার বেগে। আর বাতাস বইছে কোন দিকে? পূর্ব হতে পশ্চিম। আমি ধরবো এটা হচ্ছে আমার পশ্চিম, এটা হচ্ছে আমার পূর্ব। তাহলে বাতাস বইছে পূর্ব থেকে পশ্চিম, কত? 60 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছে এত। ওকে, দাঁড়াও একটু সুন্দর করে লিখে দিই এটা। বাতাস বইছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে? তাহলে বৃষ্টি নিচে পড়ছে, বাতাস সামনে যাচ্ছে। এই ক্ষেত্রে আমার যদি কোনো গাড়ি নাও থাকে, বৃষ্টিটা খুব সুন্দরভাবে এই দিকে চলে যাবে না? বৃষ্টিটা খুব সুন্দরভাবে এই দিকে পড়বে। এটা তো বুঝি, খুবই একদম একটা যদি আইডিয়াল কন্ডিশনের কথা চিন্তা করি। এইবার যদি একটা গাড়ি আসে, আমার শর্ত হচ্ছে বৃষ্টিটাকে সোজা ফেলাইতে হবে, তাহলে আমাকে কি এইটুক বুঝতে হবে না যে গাড়ির সাপেক্ষে আমাকে এটা বিবেচনা করে নিতে হবে যে বৃষ্টির সাথে কোনো বাতাস নেই, তাই না? অর্থাৎ বাতাস আর আমার গাড়ির আপেক্ষিক বেগকে শূন্য করতে হবে। গাড়ির সাপেক্ষে যদি বাতাসের কোনো বেগ না থাকে তাহলে কি ঘটবে ব্যাপারটা? গাড়ির সাপেক্ষে যদি বাতাসের কোনো বেগ না থাকে, ইন দ্যাট কেস আমি বলতে পারবো বৃষ্টি সোজা নিচে পড়তেছে। অ্যান্ড গাড়ির সাথে বাতাসের বেগ থাকবে না কখন? যখন গাড়ির বেগও ওইটা হবে, যখন গাড়ির বেগও ওই বাতাসের বেগের সমান হবে, তখন তাদের মধ্যে কোনো আপেক্ষিক বেগ থাকবে না। ক্লিয়ার? তাহলে যদি গাড়ির বেগ, ক নাম্বার অ্যান্সার কি? বাতাসের বেগ ইজ ইকুয়ালস টু গাড়ির বেগ হতে হবে, গাড়ির বেগ হতে হবে, বাতাসের বেগ ইজ ইকুয়ালস টু গাড়ির বেগ হতে হবে। এটা হচ্ছে শর্ত ক নাম্বারে। খ নাম্বারে দেখো তো, যদি গাড়ির সাপেক্ষে আমি বুঝি যে বাতাসটা, গাড়ি যেদিকে যাচ্ছে বাতাসও সেই দিকে যাচ্ছে, গাড়ি যেদিকে যাচ্ছে বাতাসও সেদিকে যাচ্ছে, কিরকম পসিবল? যদি গাড়ির বেগটা বাতাসের বেগের থেকে কম হয় তাহলে গাড়ির ড্রাইভার কি মনে করবে? বাতাস সামনে চলে যাচ্ছে, তাই না? বাতাস সামনে চলে যাচ্ছে। যদি বাতাস সামনে যায় তাহলে বাতাস একই সাথে বৃষ্টিকেও সামনে নিয়ে চলে যাবে। অ্যান্ড আমি হচ্ছে যেটা কন্ডিশন পাবো সেটা হচ্ছে এই যে এই অবস্থাটা পাবো, তাই না? বৃষ্টি হচ্ছে পেছন দিক থেকে এরকম পড়বে যদি বৃষ্টিকে বাতাস সামনের দিকে নিয়ে ঠেলে যায়, তাই তো? বুঝি এটা? তাহলে এটা কখন হবে? যখন বাতাসের বেগ বেশি হবে গাড়ির বেগের থেকে, গাড়ির বেগের থেকে। যদি বাতাসের বেগটা বেশি হয় তাহলে গাড়ির মনে করবে বাতাস সামনে চলে যাচ্ছে, এন্ড বাতাস সামনে চলে যাওয়া মানে কি? বৃষ্টিও সামনে নিয়ে চলে যাচ্ছে, ফলে বৃষ্টিটা ওইভাবে হেলে পড়বে। আর সিম্পল জিনিস পরেরটা, যদি বাতাসের বেগ লেস দেন গাড়ির বেগ হয় তাহলে কি ফিল হবে? তাহলে ফিল হবে যে বৃষ্টি পেছনে চলে যাচ্ছে। ওকে, এন্ড সব থেকে মজার ব্যাপার, এখানে বাতাসের বেগ কত? 60 কিলোমিটার, বাতাসের বেগ হচ্ছে 60 কিলোমিটার। তাহলে এখানে কন্ডিশন গাড়ির বেগ ইজ ইকুয়ালস টু হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার হইতে হবে।
এখানে হচ্ছে গাড়ির বেগটা তাহলে কত হচ্ছে, গাড়ির বেগ হচ্ছে লেস দ্যান 60 কিলোমিটার পার আওয়ার, সরি লেস দ্যান, তাই না? যেহেতু বাতাসের বেগ তোমার হচ্ছে 60, তাহলে গাড়ির বেগটা কি করতে হবে, এর থেকে ছোট হতে হবে। আর এখানে হচ্ছে গাড়ির বেগ কি করতে হবে, বেশি হইতে হবে বাতাসের বেগের থেকে। ঠিক আছে, তিনটা শর্ত। এই তিনটা শর্ত যদি তুমি অ্যাপ্লিকেবল রাখো, মানে এটা কিন্তু পুরোটা একটা অনুধাবন টাইপ, তাই না? অনুধাবন টাইপ ম্যাথ। যদি ম্যাথ করে দেখাইতে হয় তাহলে তোমাকে প্রথমে প্রমাণ করতে হবে যে গাড়ি কখন সোজা পড়বে, অ্যান্ড তারপরে সামনে পিছনে, এইটা তিনটা। সো যদি দুই কাজ ভিজাইতে হয় তাহলে হচ্ছে গাড়িকে বাতাসের বেগে সমান চলতে হবে। যদি শুধুমাত্র পিছনের কাজ ভিজাইতে হয় তাহলে বাতাসের বেগটা বেশি হইতে হবে। আর যদি সামনের কাজ ভিজাইতে হয় তাহলে বাতাসের বেগটা কম হইতে হবে, বা বাতাসের বেগটা উল্টা হইতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? এটি। আচ্ছা, নেক্সট ম্যাথ। ওয়াও, এটা ইন্টারেস্টিং ম্যাথ আছে, চলো এই ম্যাথ একটু ট্রাই করি। আচ্ছা, এইবার আমাকে যে ম্যাথটা দেওয়া আছে এটা এটা মোটামুটি ভালো একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথটা তোমাকে একটু বুঝতে হবে। ম্যাথটা যদি তুমি বুঝতে পারো তাহলে সবই ঠিক আছে, যদি বুঝতে না পারো তাহলে কিন্তু ঝামেলা আছে। ওকে, দেখো আমার এইখানে তিনটা ভেক্টর দেওয়া আছে, মানে এ বি, এডি আর এ এফ, তিনটা ভেক্টরের মান দেওয়া আছে, দিক কিন্তু দেওয়া নেই। ওকে, সো এ বি ভেক্টর, এটার মান বলা আছে হচ্ছে 6, এ বি এর মান বলা আছে 6, আর হচ্ছে আমার এডি, এডি এর মান বলা আছে হচ্ছে 3, আর এএফ, এএফ এর মান বলা আছে হচ্ছে 3। ক্লিয়ার? এবার আমার কাছে চাইছে এ এইচ আর এসি এর মধ্যবর্তী কোণ। তাহলে যেহেতু আমাকে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হবে, আমাকে সবার আগে কি ভেক্টর দুইটা বের করতে হবে। খুব সিম্পল একটা কথা, তুমি চিন্তা করো এ হচ্ছে 0 0 0, কনসিডার করো একে হচ্ছে 0 0 0 কনসিডার করো। তাহলে বি কি হবে, এ থেকে বি এটা জাস্ট 6 একক দূরে, তাহলে এটা হচ্ছে 6 0 0। এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, তাই না? এক্স বরাবর যদি এটাকে আমি এক্স বলি, এটাকে যদি আমি ওয়াই বলি, অ্যান্ড এটাকে যদি আমি জেড বলি, তাহলে এক্স বরাবর 6 এগিয়ে গিয়েছে, তো 6 0 0। এটা হচ্ছে ওয়াই বরাবর 3 আগাইছে, তাহলে এটা হচ্ছে কত, 0 3 0, 0 3 0 ডিটা, তাই না? এখন দেখো তো সি তাহলে কি হবে, সি কি হবে, এই যে 0 3 0 সাথে 6 0 0 অ্যাড হচ্ছে, তাহলে 6 3 0, 6 3 0, এটা হচ্ছে সি। ওকে, তাহলে আমি এখানে লিখতেই পারি সেটা হচ্ছে এসি ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে 6 3 0, তার মানে 6i প্লাস 3j প্লাস 0k, এটা হচ্ছে আমার এসি ভেক্টর। ওকে, এটা হচ্ছে আমার এসি ভেক্টর। একইভাবে আমি যদি এইচটা বের করতে চাই, এইচটা চলো বের করে ফেলি। দেখো বি তো 6, এরপরে এইটুকু ওঠার জন্য আমার কত লাগছে, 3 লাগছে, কারণ এফ এর মান 3, এই প্রত্যেকটার হাইট হচ্ছে 3 করে, এটাও 3, এটাও 3, এটাও 3, আর আরেকটা 3 করে, এই যে পেছনের এটাও 3, তাই না? 3 3 3 3, তাহলে 3 করে যদি ওঠা লাগে তাহলে জি এর মান হবে হচ্ছে 6 3 0। এন্ড তারপরে এই জি থেকে আরেকটু সামনে আসা লাগছে, কতটুকু দেখো তো, এই যে এডি পরিমাণ সামনে আসা লাগছে না, এইটা এইটা, আর এই এডি সেম না, এডি 3, তাহলে এইচ এর মান হচ্ছে আমার কত, এইচ এর মান হচ্ছে আমার, এইচ এর মান হচ্ছে আমার 633, এইচ এর মান হচ্ছে 633। তাহলে এখান থেকে বলতে পারি আমি সেটা হচ্ছে যে এ এইচ ভেক্টর, এ এইচ ভেক্টর হচ্ছে 633, which is 6i plus 3j plus 3k, এইটা। এবার এদের মধ্যবর্তী কোণ বের করার উপায় হচ্ছে ডট গুণ করা, তাই? মধ্যবর্তী কোণ বের করার সবথেকে উপায় হচ্ছে ডট গুণ করা। তাহলে এ এইচ ভেক্টর ডট এসি ভেক্টর ইজ ইকুয়ালস টু কি আসে দেখো তো, এ এইচ এসি, তাহলে 6 6 36, 36 প্লাস 9 প্লাস 0, এইটা ইজ ইকুয়ালস টু 45। এইটার মান হচ্ছে আবার এই যে এইচ ইন্টু এসি, মানে ভ্যালুগুলা ইন্টু কজ আলফা, যদি মধ্যবর্তী কোণ আলফা ধরি, মানে এই যে এই কোণটা, এই কোণটা যদি আলফা হয়, বুঝতে পারছো? তাহলে আমি বলতে পারি আলফা সমান সমান কজ ইনভার্স অফ 45 বাই এ এইচ। এ এইচ এর মান কত, রুট ওভার 6 ইন্টু 3, মানে রুট ওভার 6 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, খুব সিম্পল একটা জিনিস। তাহলে 36 প্লাস 9 প্লাস 9, এইটা, আর হচ্ছে আমার ইন্টু এসি এর মান কত, এসি এর মান হচ্ছে কত, 630
তাহলে ইনটু √6² প্লাস 3²। ওকে, এইটা তাহলে আলটিমেটলি যেটা থাকতেছে cos ইনভার্স অফ, এখানে থাকতেছে 45 আর নিচে থাকতেছে হচ্ছে কত 54, তাই না? 54 ইন্টু এখানে থাকতেছে হচ্ছে তোমার √54 ইন্টু √45। আলটিমেটলি যেটা অ্যান্সার হয় এখানে কিছু একটা, এটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। বুঝতে পারছো? cos ইনভার্সের মধ্যে যেটা তুমি অ্যান্সার পাবে ওইটাই হচ্ছে ওদের মধ্যবর্তী কোণ। ক্লিয়ার ম্যাথটা? আচ্ছা, নেক্সট ম্যাথে চলে যাই। বলতেছে b is equals to 3i minus 2j plus 4k এবং c is equals to i minus 3j plus 5k। ভ্যালুগুলো সেম রাখছি বিকজ আমার যাতে হচ্ছে বারবার এক ক্যালকুলেশন করা না লাগে, এই সেম ভ্যালু ইউজ করে আগেও আর একটা ম্যাথ করানো হয়েছে। ওকে, সো দেখি আমাদের এখানে কি বলতেছে, যে এদের ভূমি ধরে গঠিত আয়তাকার প্রিজমের আয়তন 50 মিটার কিউব। ভূমি ধরে গঠিত আয়তাকার প্রিজমের আয়তন 50 মিটার কিউব। এই দুইটা ভেক্টরকে ভূমি ধরা হয়েছে, বি আর সি। তাহলে বিআরসি কে যদি ভূমি ধরা হয়, আমি কিন্তু ভূমির ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। ভূমির ক্ষেত্রফল হবে হচ্ছে কি, মানে ভূমিতলের ক্ষেত্রফল হবে হচ্ছে বি ক্রস সি, তাই না? বি ক্রস সি, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। ওকে, এই বি ক্রস সি এইটার সাথে আমি যদি এদের উচ্চতা ভেক্টরটা, অর্থাৎ বি ভেক্টর ক্রস সি ভেক্টর ডট এ ভেক্টর করি, এইটা হচ্ছে আমার এদের আয়তন, যেটা বলা আছে 50 মিটার কিউব। ক্লিয়ার? যেটা বলা আছে কত 50 মিটার কিউব। এবার তাহলে আমি এখান থেকে যদি চাই যে আমার এ ভেক্টরটা শুধু মান বের করতে পারবো, মাইন্ড ইট, আমি কিন্তু শুধু এ ভেক্টরের মানটা বের করতে পারবো এইভাবে, কারণ আমি সব স্কেলার করে নিচ্ছি। তাহলে আমি যদি এখান থেকে করি যে বি ক্রস সি ইজ ইকুয়ালস টু কি হবে, আই জে কে অ্যান্ড এখানে থাকছে 3 - 2 4, 3 - 2 4, আর সি এর মান থাকতেছে হচ্ছে 1 - 3 5, 1 - 3 5, এটা। ওকে, অ্যান্ড এটাকে যদি ভাঙি তাহলে আই ভেক্টরের মধ্যে থাকবে হচ্ছে -10 আর এখানে হচ্ছে +12, মাইনাস জে ভেক্টরের মধ্যে থাকবে হচ্ছে কত 15 - 4 প্লাস কে ভেক্টরের মধ্যে থাকবে হচ্ছে আমার কত -9 - 2, সরি +2, তাই না? -2 আর -2 +2 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে কত -22i আর হচ্ছে -11j, আর এখানে কত, এখানে হচ্ছে 7 থাকবে, তাই তো, -7k এটা থাকে। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বি ক্রস সি। এবার বি ক্রস এর সাথে যদি আমি এ কে ডট ক্রস ডট করি তাহলে আমি পাবো কত 50, রাইট? তাহলে এ ভেক্টরের মান হবে হচ্ছে 50 মিটার কিউব বাই বি ক্রস সি। ওকে, এটার মান বি ক্রস সি এর মান, এন্ড এখান থেকে তুমি হচ্ছে এ ভেক্টরের মানটা পাবা, এ ভেক্টরের মানটা পাবা। আর এ ভেক্টরের দিকটা হবে হচ্ছে, দেখো এ ভেক্টরটা কি বি ক্রস সি এর দিকে না, মানে বি ক্রস সি এর যে লম্ব দিক সেইটা না, তো তলের লম্ব দিকে যদি থাকে এইটাই কি সেই লম্ব দিকের ভেক্টর না, একটা লম্ব দিকের ভেক্টর এইটা। তাহলে আমি যদি এখান থেকে এ ভেক্টরের মানটা বের করি আর এ ভেক্টরের দিকটা যদি আমি এখান থেকে বলি এটা কি হবে -22i -11j -7k বাই √22 প্লাস 11² প্লাস 7², এটা হয় না? √22 11² 7², এটা হচ্ছে আমার ইটার মান। সো আমি এখান থেকে মান পাচ্ছি, এখান থেকে দিক পাচ্ছি, এন্ড আমার এ ভেক্টরটা আমি এখান থেকে বের করে ফেলতে পারতেছি। অতএব এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এই যে মানটা উপর থেকে বের করে আনছি ইনটু এটা দিকটা। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার এ ভেক্টর। এ ভেক্টরের মান এবং দিক উভয় কিন্তু বের করে ফেলছি, এ ভেক্টরের মান এবং দিক উভয় বের করে ফেলছি। ক্লিয়ার পুরো ম্যাথটা? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, নেক্সটে আমার হচ্ছে ভেক্টর ফিল্ডের পরিবর্তন নিয়ে কিছু কথা বলা আছে। তো দেখো ভেক্টর ফিল্ডের পরিবর্তন অপারেটর ন্যাবলা, এটা হচ্ছে ddx অফ i, ddy অফ j and ddz অফ k। এটা হচ্ছে আমার পরিবর্তন ভেক্টর ন্যাবলা। অর্থাৎ কোনো একটা স্কেলার ফিল্ড বা কোনো একটা ভেক্টর ফিল্ড সেটা যদি পরিবর্তন হইতে থাকে, সেটা যদি টাইমের সাথে কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে, দুইটা চেঞ্জ আছে। দেখো এখানে একটা জিনিস আমি একটু মেনশন করি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। ওকে, সেটা হচ্ছে যখন আমি একটা ভেক্টরের সাথে আরেকটা এক্সটার্নাল ভেক্টর এনে ডট বা ক্রস করতেছি, তখন বেসিক্যালি আমি কি
ওই যে এক্সট্রা ভেক্টরটার ইফেক্টটা এখানে বের করতেছি না, যে ওই এক্সট্রা ভেক্টরটা আনার ফলে যে ইফেক্ট হচ্ছে সেই ইফেক্টটা কত, এটা বের করলাম। তো এইটা কিন্তু আমার ওই দুইটা ভেক্টর ইন্ডিভিজুয়ালি কিন্তু ভেক্টর চেঞ্জ হয়নি, এইখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার ভেক্টরটা চেঞ্জ হয়নি, যেই ভেক্টরটা আগে ছিল সেটাও আছে, এন্ড এরপরে আরেকটা ভেক্টর এসে ইফেক্ট দেওয়ার কারণে আমার একটা গ্রস একটা কিছু একটা পাইছি আমি, যেটা ডট গুণ বা ক্রস গুণ করে আমি বের করি। ওকে, কিন্তু যখন আমার একটা ইন্ডিভিজুয়াল ভেক্টর থাকবে এন্ড ওই ভেক্টরটা নিজের ইচ্ছায় পরিবর্তন হইতে থাকবে, এখানে কিন্তু কারো ফিল্ড আসতেছে না, অন্য কোনো ভেক্টর আসতেছে না, ওই ভেক্টরটা ইটসেলফ পরিবর্তন হচ্ছে। ব্যাপারটা বুঝো, ওই ভেক্টরটা ইটসেলফ পরিবর্তন হচ্ছে, তখন যেটা আমার ক্যালকুলেশন, এটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস দিয়ে আমরা বের করি। ওকে, এন্ড ভেক্টর ফিল্ডের এই যে পরিবর্তনটা বা কোন একটা স্কেলার ফিল্ডের যে ভেক্টর টাইপ পরিবর্তনটা, এইটা বের করার জন্য আমরা ইউজ করেছি নেবলা অপারেটর, যেটার ভ্যালু এখানে দেওয়া আছে। এন্ড কোন একটা স্কেলার ফিল্ড যেটা ফাই, এই স্কেলার ফিল্ডের যেই পরিবর্তন ভেক্টর, আমার যেই ভেক্টর টাইপ পরিবর্তন, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই, যেটা হচ্ছে এটা গ্রেডিয়েন্ট অফ ফাই, এটা কিন্তু কোনো ডট বা ক্রস গুণ না, সিম্পল মাল্টিপ্লিকেশন। যদি ধরো যে ফাই ইজ ইকুয়ালস টু ধরো হচ্ছে 3xyz কিউব, এটা আসতেছে। ওকে, তাহলে গ্র্যাড অফ ফাই এইটা হবে হচ্ছে, দেখো ফাই কে xyz কেন বলা হচ্ছে, কারণ xyz এর একটা ফাংশন ফাই, সো এখানে হবে হচ্ছে dd x অফ ফাই I প্লাস dd y অফ ফাই j প্লাস dd z of phi k, dd x of phi I, dd y of j and dd z of k, dd z of k, ক্লিয়ার, dd z of phi k, এইটা আসতেছে। এন্ড এইটা দেখো আমার এই যে phi এর dd x মানে কি, x বরাবর phi এর কোনো পরিবর্তন হচ্ছে নাকি, y বরাবর phi এর কোনো পরিবর্তন হচ্ছে নাকি, z বরাবর phi এর কোনো পরিবর্তন হচ্ছে নাকি, এটা কিন্তু বোঝাচ্ছে, তাই না? এইবার যদি আমি চিন্তা করি যে একটা ভেক্টর ফিল্ড তার কোনো স্কেলার পরিবর্তন হচ্ছে নাকি, স্কেলার টাইপ পরিবর্তন, এটা হচ্ছে ডাইভারজেন্স। এখন আমার দুইটা ভেক্টর ফিল্ড দেখো, আমি কিন্তু অলরেডি গ্রেডিয়েন্ট করে, মানে আমি গ্রেডিয়েন্ট করে এনশিওর হইলাম যে ভাই হ্যাঁ এটার পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, এটা পরিবর্তন হচ্ছে, আমি গ্র্যাড করছি, গ্রেডিয়েন্ট করে বাইর করছি, এটা পরিবর্তন হচ্ছে। এখন আমাকে বের করতে হবে পরিবর্তনটা যদি স্কেলার হয় তাহলে স্কেলার টাইপ পরিবর্তনের মান কত, যদি পরিবর্তনটা ভেক্টর টাইপ হয় ভেক্টর টাইপ পরিবর্তনের মান কত। তাহলে স্কেলার টাইপ পরিবর্তনের জন্য আমাকে কি করতে হয়, যেহেতু গ্র্যাড করে একটা ভেক্টর পাইছি এন্ড ন্যাবলা ইটসেলফ একটা ভেক্টর, দুইটা ভেক্টরের ডট গুণ করে দিছি, এন্ড এইটা থেকে আমি একটা স্কেলার আউটপুট পাচ্ছি, স্কেলার আউটপুট পাচ্ছি। স্কেলার টাইপ পরিবর্তন আয়তন আর ঘনত্ব, যদি আমার ক্ষেত্রের কোনো আয়তনের পরিবর্তন বা ঘনত্বের পরিবর্তন হয়, এখানে একটা ব্যাপার হচ্ছে ডাইভারজেন্সের মান যদি পজিটিভ হয়, তার মানে আয়তন বৃদ্ধি পাচ্ছে, ডাইভারজেন্সের মান পজিটিভ মানে জিনিসটা ছড়িয়ে যাচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে, এবং যেহেতু পদার্থের পরিমাণ সেম থাকে ফলে ঘনত্ব কমে যাচ্ছে। ওকে, আর যদি ডাইভারজেন্সের মান নেগেটিভ হয় তার মানে আয়তন কমে যাচ্ছে এবং ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। আর যদি ডাইভারজেন্স অফ ফাই ইজ ইকুয়ালস টু 0 হয়, এটার মানে হচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না, ক্লিয়ার, কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে তুমি মোটামুটি ডাইভারজেন্স এইটাকে হচ্ছে বলতে পারো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ওকে, তুমি যদি ডাইভারজেন্সকে এটা বলো যে ভাই এটা হচ্ছে তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে আমরা কার্ল নিয়ে একটু কথা বলবো। কার্ল হচ্ছে, ধরো তোমার কাছে একটা ভেক্টর ফিল্ড আছে এন্ড তোমার কাছে ওই ভেক্টর ফিল্ডটা পরিবর্তন হচ্ছে, ব্যাপারটা বুঝছো, একটা ভেক্টর ফিল্ড আছে, ওই ভেক্টর ফিল্ডটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এই পরিবর্তনটাও ভেক্টর টাইপ, মানে এক এক সময় এক এক দিকে পরিবর্তন হচ্ছে। ডাইভারজেন্সের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা একই দিকে ছিল, যেহেতু আয়তনের পরিবর্তন হচ্ছে অথবা ঘনত্বের পরিবর্তন হচ্ছে, এগুলো কিন্তু স্কেলার কোয়ান্টিটি, এন্ড স্কেলার কোয়ান্টিটি যেহেতু দিক থাকে না, আমি মোটামুটি বলতে পারি একই দিকে পরিবর্তন হচ্ছিল। অন দ্য আদার হ্যান্ড কার্লের ক্ষেত্রে আমরা যেটা কনসিডার করব, একটা ভেক্টর ফিল্ড আছে এন্ড ওই ভেক্টর ফিল্ডের পরিবর্তনটাও একটা ভেক্টর টাইপ,
ব্যাপারটা বুঝতে পারছো? তো একটা ভেক্টর ফিল্ডের ভেক্টর টাইপ পরিবর্তন বের করব আমরা কার্ল দিয়ে, এন্ড এই কার্লটার মজার ব্যাপার হচ্ছে যে কার্ল অফ ফাই এর মান যদি নট ইকুয়ালস টু 0 হয়, তার মানে কি ভেক্টর ফিল্ডের একটা ভেক্টর টাইপ পরিবর্তন আছে, অর্থাৎ এটা অসংরক্ষণশীল, অসংরক্ষণশীল। ওকে, অসংরক্ষণশীল। এবং যদি এই কার্ল অফ ফাই ইজ ইকুয়ালস টু 0 হয়, তার মানে এর কোনো ভেক্টর টাইপ পরিবর্তন নাই, এর কোনো ভেক্টর টাইপ পরিবর্তন নাই। এবং যদি ভেক্টর টাইপ পরিবর্তন না থাকে, তাহলে আমি মোটামুটি বলতে পারি এটা হচ্ছে সংরক্ষণশীল, এটা সংরক্ষণশীল। বুঝতে পারছো? এটা হচ্ছে সংরক্ষণশীল। ক্লিয়ার ব্যাপারটা? যদি ভেক্টর টাইপ পরিবর্তন থাকে তাহলে তো তোমার হচ্ছে অসংরক্ষণশীল, আর যদি ভেক্টর টাইপ পরিবর্তন না থাকে তাহলে এটা হচ্ছে সংরক্ষণশীল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো পুরো জিনিসটা। আমাদের ভেক্টর ক্যালকুলাসের ডাইভারজেন্স, কার্ল এবং গ্রেডিয়েন্ট তিনটাই বুঝতে পারছো। আর এই যে কার্লের ব্যাপারটা, এটা আরেকটু ডিটেইলে আমি হচ্ছে এই ভিডিও শেষে একটা তোমার হচ্ছে ট্যাগ দিয়ে দিব। ওই ট্যাগে হচ্ছে কার্লের একটা অনেক ডিটেইল ক্লাস আছে। তোমরা যারা কার্ল সম্পর্কে আরো জানতে চাও কিংবা ডাইভারজেন্স সম্পর্কে আরো জানতে চাও, ওই ভিডিওটা তোমরা হচ্ছে দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা এখানেই রাখতেছি। মোটামুটি ভেক্টরের সবগুলা কনসেপ্ট আমরা হচ্ছে টাচ করার চেষ্টা করছি। তবে এছাড়াও এর বাইরে তোমাদের যদি প্র্যাকটিস করার ইচ্ছা থাকে, তোমরা যেগুলো দেখতে পারো সেটা হচ্ছে যে বিভিন্ন ভেক্টরের সংজ্ঞা, বিভিন্ন ভেক্টরের সংজ্ঞা, ওই যে বইয়ের প্রথমেই এগুলো আছে, তাই না? এরপরে হচ্ছে লন রোলার, যেটা আমি হচ্ছে আজকে করাইনি। লন রোলার, আর হচ্ছে কি ছিল, লন রোলার আর হচ্ছে তোমার ওই যে পাখি, নৌকার গুড়ি টানা, তারপরে হচ্ছে লাগেজ, এসব আরো অনেক ধরনের এক্সপেরিমেন্ট আছে যেগুলো তোমার একটু দেখে নিও। এগুলো হচ্ছে আমি করাইনি, কারণ অ্যাডমিশন টাইপে এই ধরনের সাধারণত দেয় না। তবে এগুলোর কনসেপ্ট একটু মাথায় রাখতে হয়, কখন কোন কনসেপ্ট কাজে লাগে এটা তো বলা যায় না। আর মোটামুটি সবই কভার করার চেষ্টা করছি, আর আই ডোন্ট থিঙ্ক কিছু একটা বাদ গেছে। সো আমি আসলে অনেকটা অসুস্থ, সো আজকে ক্লাসে অনেকগুলা হচ্ছে আনএক্সপেক্টেড আওয়াজ হয়েছে। সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, অ্যান্ড ক্লাসটা এখানেই রাখতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সকলকে।